নমস্কার। আবার সেই আপনাদের চেনা বন্ধু সৌমেন মুখোপাধ্যায় আহ, চলে এসেছে আপনাদের সামনে রেডিও ম্যানিয়ার 14তম লাইভ নিয়ে। ফেসবুক লাইভ 14তম, যেখান থেকে শুরু করেছিলাম আজ পর্যন্ত। আজকের এই লাইভের বৈশিষ্ট্য হচ্ছে যে 1997-এ আমরা যারা প্রথমবারের জন্য এফএম এর আকাশবাণীতে পা রেখেছিলাম এফএম এর জন্য, তো তার সেই দলের মানে পুরুষ দলের সর্বকনিষ্ঠ সদস্য ছিল তখন আমাদের পাশের পর্দা ভাগ করে নিয়েছে যে ছোট্ট ভাইটি সৌগত সৌগত চট্টোপাধ্যায়। তার মানে নমস্কার। বুঝতে পারছেন, হ্যাঁ, তার মানে বুঝতে পারছেন যে 23-24 বছরের একটা বাঁধন আমাদের মধ্যে রয়ে গেছে কোনো অলিখিত নিয়মে, যে বাঁধনের জন্য আমরা কখনো বিরাট করে একে অপরকে বাঁধার কোনো চেষ্টাই করিনি, কিন্তু এই ভালোবাসার বাঁধনটা আমাদের মধ্যে কিন্তু রয়ে গেছে। এবং এই রয়ে যাওয়ার ফলস্বরূপ রেডিও ম্যানিয়ার হয়ে আমি সৌমেন মুখোপাধ্যায় অনেকদিন পর মনে হয়েছিল, যদিও এই অনুষ্ঠানের প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে অনেকদিন আগেই, প্রায় দীর্ঘ 6 মাস আগে। এটা আপনারা সবাই আমাদের সঙ্গে থাকেন বলে স্বীকার করে নেওয়ার খুব দরকার পড়ে, কারণ আমরা চিরকাল তো শ্রোতাদের সঙ্গে কাটিয়েছি, তাদের কাছে কোনোদিনই কোনো কিছু লুকোছাপা করিনি। আমরা যতটা পারা যায় চেষ্টা করেছি আমাদের কথা তাদের মধ্যে ঢেলে দিতে, তাদের কথা আমাদের মধ্যে নিয়ে আসতে। তো এই বাঁধনটা যাতে আরো মজবুত হয়, কিন্তু যে কোনো কারণেই হোক, সেটা প্রকৃতির কারণে হোক, পারিপার্শ্বিক কারণে হোক, আমাদের নিজস্ব অসুবিধার কারণে হোক, বা যে কারণেই হোক, আমরা চেষ্টা করেও এই ভার্চুয়াল মিটটা করে উঠতে পারিনি। কিন্তু যাই হোক, পরমেশ্বরের করুণায়, সেই ওপরওয়ালার আশীর্বাদে আমি সবসময় এটা মনে করি যে কোথাও কেউ একজন আছেন যিনি আমাদের চালাচ্ছেন। তো সেই চালানো মানুষটির আশীর্বাদে আমরা দুজন একেবারে এক না হলেও একই পর্দার এদিক ওদিকে আছি অবস্থানে। আজকের অনুষ্ঠানে ছোট্ট ভাই, মাঝে মাঝে আমার মুখ দিয়ে কিন্তু ওর ডাক নামটা বেরিয়ে পড়বে, আপনারা কিছু মনে করবেন না। আর ও যদি মনেও করে, পরে ওর সঙ্গে আমি মিটিয়ে নেব, কারণ ওকে আমরা ওইভাবেই ডাকতে অভ্যস্ত। তো স্বাগত জানাই আমার ছোট্ট ভাই, হ্যাঁ, আপনাদের সকলের খুব আপন সৌগত চট্টোপাধ্যায়। আমরা আজকে আড্ডা দেব, একদম নির্ভেজাল আড্ডা। আর তার সঙ্গে যেটা আমার মনে হয় যে জীবনে অনেক ঋণ আমরা করি পথ চলতে গিয়ে, যে ঋণ কখনো শোধ হয় না, কিন্তু স্বীকার করাটাও হয় না। আজকে এই আড্ডার মাধ্যমে খানিকটা ঋণ স্বীকার করব। কারণ যে জানলা দিয়ে আজকে উঁকি দিচ্ছি, সৌমেনদার ডান দিকের জানলা, সেই জানলাটায় আজ পর্যন্ত যারা যারা উঁকি দিয়েছেন তাদের মধ্যে আমার প্রণম্য অনেকে আছেন। তো সেই জানলায় উঁকি দেওয়ার বা সেই জানলায় ভাগ বসানোর কোনো মানে কি বলবো, আহ, ক্ষমতা বা শক্তি আমার নেই। আমি শুধু এই পথটা পেরোতে গিয়ে যে কথাটা বললো সৌমেনদা, 97 সাল, সেটা মার্চ মাস ছিল। তো মার্চ মাস 97 সালের ওই সময়টার আগেও অনেক ঘটনা ঘটেছে, আর তারপরেও অনেকগুলো ঘটনা, অনেকগুলো ধাপ, অনেকগুলো সিঁড়ি পেরোতে পেরোতে, অনেকটা পথ পেরোতে পেরোতে আজকে এই জায়গায় পথ হাঁটছি, এখনো পর্যন্ত হাঁটছি, কোথাও পৌঁছানো সম্ভব হয়নি, হয়তো হয়ও না, আবার হয়। যাই হোক, সেগুলো পরের বিষয়। কিন্তু এই পথ চলতে গিয়ে অনেক ঋণ অনেকের কাছে হয়ে যায়, সেই ঋণটা স্বীকার করাও হয় না। আজকে হয়তো সেই সুযোগটুকু হবে, এটাই আজকের প্রাপ্তি আমার কাছে। তা এই মুহূর্তে আমরা যাদের কাছে ঋণী আছি, যারা রয়েছেন আমাদের সঙ্গে এই সংসারটাকে বড় করে দেওয়ার জন্য, মানে আমরা তো একটা ছোট্ট সংসারের মধ্যে আবদ্ধ, আমাদের এই সংসারকে ঘিরে আরো যে অনেক মেম্বাররা রয়েছেন, অনেক সদস্য রয়েছেন চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে, যারা লিঙ্কের মাধ্যমে, একটা সামান্য সুতোর মাধ্যম দিয়ে আমাদের সঙ্গে যোগ করে নিয়েছেন নিজেদেরকে, তাদের কথা চটচট করে একটু বলে দিই, তারপর একদম আমরা অনুষ্ঠানের মধ্যে ঢুকে যাব। শুরু থেকে শুরু করি। দোয়েল, সৌগতদা সুস্বাগতম। ধন্যবাদ। সঞ্চিতা ঘটক আমরা আছি,
নীলাঞ্জনা দাশগুপ্ত, মনে করলে ভারী বইই গেল। সাথী দাস, অনেক ভালোবাসা ভাই। সৌগত বান্টি, হ্যাঁ, আমি বলিনি, হুম। ওরা বলে দিয়েছে। আচ্ছা, মৈত্রেয়ী সেনগুপ্ত, খুব আনন্দ পাচ্ছি, শুভেচ্ছা শুভকামনা রইল আপনাকেও। সোনালী চ্যাটার্জি, আছি, অবশ্যই থাকবি। আচ্ছা, সায়ন্তনী বিশ্বাস, আছি আমিও। অলোক দা, অলোক রায় ঘটক, এসে গেলাম রে সৌমেন, সৌমেন ও সৌগত। অলোক দা, স্বাগত। বেশ। আমি অনেকে, যদি দুটো ও বলে রাখি, স্বাতী দাস, স্বাতীদি আমার সতীর্থা। আমার আচ্ছা, আর এক গুরু শেখর গুপ্ত, তার সঙ্গে আমরা একই, তার কাছে যখন শিখেছি তখন স্বাতীদি আমার সতীর্থা, আজকে তো অবশ্যই দিদি বলাই বাহুল্য। আর সায়ন্তনীকে নিয়ে যেটা বলার বিষয়, যেটা আমি লিখেওছি, আবার কিন্তু সায়ন্তনী মনের দায়িত্ব সঠিকভাবে পালন করে ফেললো। আচ্ছা, আর দুজনের নাম বলে দিই চটচট করে, যারা আরো তিনজন এসে গেছেন। সায়ন সিনহা রায় দেখছি, দেবস্মিতা সেনগুপ্ত দেখছি, যুথিকা অধিকারী, স্যার আমরা আছি। আপনারা আচ্ছা, সবাই থাকুন, এটা পরিবার একটা। মনে করবেন যে আপনাদের হয়ে আমি এই অনুষ্ঠানটা করছি, বা আমরা দুজনে মিলে একটা জায়গা সাজাচ্ছি। হ্যাঁ স্যার, আমরা সকলে আছি, ডেফিনেটলি আপনারা থাকবেন। তো অনুষ্ঠানে ঢুকে পড়েছি যখন, একদম শুরুই হয়ে যাক। হুম, এবার সৌগতকে নিয়ে আসার একটা প্রধান কারণ, সেটা হচ্ছে যে সৌগতর কাছে এমন অনেক কিছু মণিমুক্ত জমা আছে। একটা মণিমুক্ত ও অনুষ্ঠানের মাঝপথে দেখাবে আমাকে বলেছে আপনাদের সকলের সামনে। সেটা আমাদের দুজনের ভালোবাসার একটা দলিল ছিল। এই সব মুহূর্তে দলিল তো সঙ্গে নিয়ে দেখানো যায় বসিনি, না। আচ্ছা, সঙ্গে নিয়ে যাই হোক। বসিনি এক্ষুনি। আছে, আচ্ছা, অবশ্যই ঠিক আছে। আছে, তুমি আছে কাছ আছে, থেকে ছবিটা দেখি, ভালো হবে। বেশ। ঠিক আছে, যদি দেখাতে পারি ভালো, না হলে এটা বলে দেবো। হুম, বন্ধুরা হ্যাঁ, আমাদের বিশ্বাস করবেন নিশ্চয়ই। তো হুম, ভাস্বতী দত্ত, দেখছি সৌমেন সৌগত অনেক গল্প শুনবো, আছে নিশ্চয়ই। আচ্ছা, তো একদম আহ, তোর বাবাকে দিয়ে শুরু কর তুই, যে কিভাবে তোর হ্যাঁ। ছোটবেলাটা আমার শুরু প্রথম হয়েছিল। গুরু আমার বাবা। আহ, যেটা বলবো যে ভালোবাসা, কবিতার প্রতি ভালোবাসা, সাহিত্যের প্রতি ভালোবাসা বাবা কোথাও ইনজেক্ট করে দিয়েছিল অজান্তে। বাবা হুম কিন্তু হুম। নিজে, আমি থেকে যখন দেখেছি বাবাকে, তখন বাবা গিটার বাজান। অফিস থেকে ফিরে আচ্ছা আসার পরে বাকি সময়টা বাবার শুধুমাত্র হাওয়াইন গিটার। বাবা আজকে নেই, অনেকগুলো বছর, 2004-এ বাবাকে হারিয়েছি। কিন্তু বাবার আচ্ছা হাওয়াইন আচ্ছা। গিটারটাকে আমি আবারও সযত্নে দোকানে দিয়ে ঠিক করে রেখে দিয়েছি, শুধু বাবাকে সঙ্গে রাখার জন্য। কারণ বাহ, ওই হাওয়াইন তোমার, গিটারটা আমি আমৃত্যু আমার সঙ্গে রাখবো, কারণ ওটার মধ্যে দিয়ে বাবা আমার সঙ্গে থাকবে। আর দ্বিতীয় যেটা ছিল বাড়িতে, সেটা হচ্ছে 3টি হাতে গোনা বই। এক, হুম হুম। শিশু। 2, আবোল তাবোল। আর 3, বাহ, সঞ্চিতা। এই আরে বাহ। 3টি বই আমার পড়ার বইয়ের বাইরে, এই 3টি বই ছিল, এছাড়া কোনো বই ছিল না আমার বাড়িতে আর। কারণ বাবার সারা জীবনের বক্তব্য ছিল পড়াশোনার জীবনে শুধু পড়াশোনার বই, এবং সেখানে সিলেবাসের বাইরে যে গল্প, বাইরে যে কবিতা, সেগুলো পড়ো, কারণ ওই বইটার সঙ্গে তোমার বন্ধুতা গড়ে ওঠে। সখ্য তৈরি হোক ওই বইটার সঙ্গে, যাতে তুমি ওই বইটাকে কখনো আলাদা করে পড়ার বই বলে কখনো তোমার মধ্যে বিরক্তি না আসে। ফলত হুম হুম এর হুম। বাইরে কোনো কবিতা গল্প পড়ার সুযোগ ছিল না। কিন্তু বাড়িতে প্রত্যেক দিন পড়ার বাইরের যে সময়, আমরা থাকতাম শ্যামনগরে গভর্নমেন্ট কোয়ার্টারে। কোয়ার্টারের হুম হুম লাইফ হুম। একটা তুমি জানো, সেখানে বিভিন্ন রকমের মানুষ থাকেন। বাবা খুব একটা চাইতেন না যে কোয়ার্টারের লাইফের সঙ্গে আমরা আমরা দুই ভাই জড়িয়ে পড়ি। তাই আচ্ছা। দাদাকে দেওয়া হয়েছিল সেতার শেখার দায়িত্ব, মানে সেতার শেখানো হুম শুরু হয়েছে দাদাকে। দাদা অসাধারণ হুম সেতার বাজাতো একটা দীর্ঘ সময় পর্যন্ত। হুম আর হুম হুম। আমাকে সেই অর্থে তক্ষুনি কিছু দেওয়া হয়নি। আমাকে কবিতা বলানো হতো বা আমাকে কবিতা পড়ে শোনানো হতো। আমি সেই হুম হুম কবিতাগুলো আমার মতন করে বলতাম। অনেকটা হুম। সময় রাত্রিবেলা, রাত্রি 9টার সময় পড়ে উঠলাম, 10টার সময় রাতের খাবার খাবো। এই 1 ঘন্টা কিন্তু আমার সঙ্গে বাবার কবিতা বলার সময়, আচ্ছা। রোজ। সেখানে আহ, সেই কবিতা কিন্তু কোথাও বাইরে গিয়ে বলবো এই অভিপ্রায়ে বলা নয়, কবিতা বলবো, বলা।
এরপর একটা সময় আমাকে তবলা শেখানো শুরু হলো। রমাশঙ্কর শ্রীবাস্তব আমার গুরু, তিনি প্রয়াত হয়েছেন। রমাশঙ্কর শ্রীবাস্তব, তার কাছে তবলা শেখানো শুরু হলো। কিন্তু মুশকিলটা হলো, তখন আমি ক্লাস 1-2 পড়ি। হাতটা খুব শক্ত স্বাভাবিকভাবেই, আর ওই কোড়ে আঙুলটা ঠেকিয়ে বাঁ হাতের কোড়ে আঙুল দিয়ে পা বের করা, ওই আঙুলটা উঠবে না কিন্তু বারবার ওই পা স্বরের সঙ্গে মিলবে, আমার প্রায় 3 মাস ধরে হচ্ছিল না। একদিন খুব বিরক্ত হয়ে এসে বললাম, বাবা আমি তবলা শিখবো না। বাবা বললো কেন? আমি বললাম, বাবা আমি হাত দিয়ে পা বের করতে পারছি না। যে কারণে আমি আর তবলা শিখলাম, কারণ আমি হাত দিয়ে পা বের করতে পারলাম। তো বাবা ধরে নিল যে আমি এক প্রকার অসাংস্কৃতিক, আমার দ্বারা সংস্কৃতির কিছু আর যাই হোক হবে না। তো সেই কারণে বাবাও কোথাও কবিতা শেখানো বা কবিতাকে নিয়ে যে চর্চা করা সেটা বন্ধ করে দিল। কিন্তু আমি বাড়িতে একা হয়ে গেলাম। আচ্ছা। দাদা সেতার বাজায়, দাদা যে রাগটা বাজায় তার গুরু শ্রী কেশবচন্দ্র শাস্ত্রী, তিনি এসে সেই রাগ, সেই বোলগুলো বলেন আর দাদা সেটা বাজায়। আমার তখন টাইমটা তখন কাটতে শুরু করলো। দাদা যখন সেটা রেওয়াজ করতে বসে, আমিও সেখানে বসে রে গা রে গা সা রে রে নি সা রে গা রে গা মা মা পা আমি বলি, দাদা বাজায়। আচ্ছা। কারণ আমার তো কিছু করে সময় কাটাতে হবে। কিন্তু বাড়িতে যখন আসর হতো, ঘরোয়া আসরে কেশবচন্দ্র শাস্ত্রীর সমস্ত শিষ্য শিষ্যারা বা রমাশঙ্কর শ্রীবাস্তবের শিষ্য শিষ্যারা, তারা সবাই আসতেন, তাদেরকে নিয়ে একটা আসর, ঘরোয়া আসর হতো। আমি সেখানে কিন্তু ব্যস্ত, কারণ আমার কিছু করার। আচ্ছা। আমি তখন নিজে নিজেই কবিতাকে আঁকড়ে ধরলাম। পাড়ার এক দিদি ছিলেন, যতদূর আমার নাম মনে পড়ে, ভুলে গেছি, সাগরিকা দি। তিনি আবৃত্তি করতেন, তার বেশ এলাকায় সুনাম টুনাম ছিল। তিনি যেখানে প্রোগ্রাম করতে যেতেন, আমি ঠিক সেইখানে গিয়ে যেভাবেই হোক সেই প্রোগ্রামে নামটাম লিখিয়ে ফেলতাম। আচ্ছা। এবং অবধারিত ভাবে আমার জায়গা ছিল তার আগে, কারণ আমার কোনো নাম নেই। তিনি অন্তত পক্ষে ওই এলাকাতে পরিচিত একজন আবৃত্তিকার, তার আবৃত্তি শোনার জন্য অনেকে বসেন, অনেকে থাকেন। আমি সেখানে গিয়ে মঞ্চের পাশে দাঁড়িয়ে প্রথম দিকে তো কিছু বুঝতাম না, নিজের মতন বলে আসতাম, ফিরে আসতাম। পরে দেখতাম সাগরিকাদির প্রচুর হাততালি পাচ্ছে, প্রচুর লোক নেমে নামার টামার পরে অনেক কিছু বলছে চলছে। কিন্তু আমি তো তখন ক্লাস 3-তে পড়ি, 2-তে পড়ি, এরকম একটা সময়। ওসব বোঝার মতন বয়স আমার হয়নি, কিন্তু হাততালি পেতে তো সবার ভালো লাগে। তো আমি তখনই দেখতাম কোন কোন কবিতাগুলো হাততালি দেয়। আমি না সেই রকম কবিতা মঞ্চের পাশে দাঁড়িয়ে, মানে ওইখানে বসে বসে বুঝে নিয়ে বদলে দিতাম কবিতাগুলো। আমি অনেকটা হাততালি কুড়িয়ে নিয়ে চলে আসতাম। তখন একটা দিন এসেছিল যখন ওই সাগরিকা দিয়ে, আমি জানি না তার নামটা ঠিক বলছি কিনা, তিনি আমাকে এসে বলেছেন, এই শোনো, তুমি আমার আগে একদম আবৃত্তি করতে উঠবে না। আমি আমার বন্ধু বাবুসোনা, তার ডাক নাম বাবুসোনা, ভালো নাম সুবীর ভট্টাচার্য, বাবুসোনাকে বলেছেন, আরে সাগরিকা দি বলেছে আমাকে ওর পরে আবৃত্তি করতে উঠতে। এটা একটা বড় পাওয়া। তো এইরকম ব্যাপার ছিল। তখন আর একটা জিনিস করে সময় কাটাতাম, জানো সৌমেনদা, আমার স্কুল, ওখানে যে স্কুলে পড়তাম, গড় শ্যামনগর স্কুল, সেই স্কুলের পাশে একটা শিল্পালয় ছিল, ঠাকুর তৈরির জায়গা। ঠিক সেইখানে তুমি প্রায় সবই লিখে দিয়েছো, মানে আমি যা যা বলেছিলাম আমার সেগুলো আগে সবাইকে জানিয়ে দিয়েছো, তবু আমার আবার দ্বিতীয়বার বলা। তো সেইখানে প্রায় রোজ দিনই সেখানে গিয়ে হাজির হতাম স্কুল ফেরটা। তখন তো হাফ প্যান্ট, সাদা রঙের প্যান্ট ছিল, খুব সম্ভবত শার্টের কালার ছিল খয়েরি অথবা নীল, আমার একটু ইউনিফর্মের কালারটা মনে নেই, কিন্তু প্যান্টটা ছিল সাদা। এই কারণে মনে আছে যে এই সাদা প্যান্টটায় আমার অ্যালুমিনিয়ামের এই বড় বাক্স, তখনকার স্কুলের বাক্স, এই বাক্সটা ঘষা মারতে মারতে পুরো সিলভার কালার হয়ে যেত, আর মা খুব বকতো। তো আমার এবারে আমি যখন ওইখান থেকে যখন ফিরছি, তখন স্কুলের থেকে ফিরছি হয়তো বেলা 1টার সময় স্কুল থেকে ফিরছি, সকালবেলার স্কুল। কিন্তু আমার না কোথাও বাবার শেখানো সেই কবিতাগুলো মনে পড়তো, যে যখন সেই বিচিত্র সাধের সেই লাইনগুলো, ঘরে ফিরছি না, আমার এক্ষুনি সব মনে নেই, আমি ওভাবে দেখে বলতে হবে আমাকে তাহলে। ঠিক আছে, ঠিক আছে, তাই যেভাবে মনে পড়ে। তো এবারে সেখানে যেরকম লেখা আছে যে বিকেল 3:30-র সময় যখন ফিরছে,
তখন সে দেখছে হুম, হুম, মানে কোদাল দিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই হুম, ফুল বাগানের মাঝে। তারও তো গায়ে অনেক ধুলো লাগছে, কেউ তাকে, আর বাবা মা তো তার মা তো এসে তাকে বকছে না। তো বকছে না। এই যে কথাগুলো, হ্যাঁ, তো তার খুব ইচ্ছে করতো, যেরকম আমারও বেশ ইচ্ছে করতো ফুল বাগানের মালি হতে, কারণ আমাদেরও বাড়ির পাশে মনার বাগান ছিল। মনার বাগান, বিশাল বড় বাগান বাড়ি। তার বাড়িতে একটা কষ্টি পাথরের কালী ছিল, সেই কালীতে কালী প্রতিমা পুজো হতো, এখনো হয়। আমি গিয়েছিলাম সাম্প্রতিক অতীতে সেখানে, এখনো আচ্ছা। সে পুজোটুকু। এবং আমাদের বাড়ির, আমাদের এই কোয়ার্টারে একটা জবা গাছ ছিল, সেই জবা গাছের ফুল তারা রোজ নিয়ে যেতেন, ওই ফুলেতেই পুজো হতো। তো আচ্ছা, আচ্ছা। যাই হোক, আমি ওই শিল্পালয়ে গিয়ে রোজ বসতাম, যে আমার কোলের ওপর অ্যালুমিনিয়ামের বাক্সটা বসানো, আর আমাকে ওই কাকু, আচ্ছা এটাও বলে রাখি, দিনের পর দিন গিয়ে দাঁড়িয়ে থাকতাম। দিন পাঁচ হুম, সাত হুম, পরে কি দিন 10 পরে আমার একটা ছোট্ট কাঠের টুল জুটলো। উনি ওই বাহ। কাঠের ঠাকুরের বা ঠাকুরের যে বেদিটা তৈরি হয়, সেই বেদির যে কাঠ, ওই কাঠ দিয়ে আমার জন্য একটা ছোট্ট টুল বানিয়েছিলেন নিজে হাতেই পেরেক ঠুকে। তো হুম, হুম, সেই হুম, টুলটার উপর বসতাম। তার মধ্যে উপরে কোলে আমার ওই অ্যালুমিনিয়ামের বাক্সটা, আর সেই বাক্সটার উপরে একডলা মাটি দিয়ে বলতেন, নাও যা খুশি বানাও। আমি কোনোদিন হাঁস হুম, বানাই, কোনোদিন ক্যাংড়া বানাই, কোনোদিন ইঁদুর বানাই, ওটাই তো বানানোর আমার ক্ষমতা। কখনো একটু চেষ্টা করে করে মুখ বানানোর চেষ্টা করি। তো আহ, একটা দিন একটা অভাবনীয় ঘটনা ঘটে গেল আমার জীবনে। হুম, আচ্ছা, এর হুম, সঙ্গে হুম, আরো একটা জিনিস বলতে, আমার পিসে মশাই, পিসিমা, পিসে মশাই, আমি পিমা বলতাম, ব্যারাকপুরে থাকতেন, দুজনেই এখন প্রয়াত। তো পিমার ছেলে মেয়ে ছিল না, তিনি সারাক্ষণ হুম, ঠাকুর দেবতা নিয়ে বাড়িতে সবকিছুর পুজো হতো। তো পিসেমশাই যত ঠাকুর পুজো করতেন, সেই ঠাকুরের মূর্তি পিসেমশাই নিজের হাতে তৈরি করা। আর আচ্ছা, আচ্ছা। বাড়িতে যত ঠাকুরের প্রতিমা ছিল, সেই ছবিগুলো পিসেমশাই নিজের হাতে আঁকা। হুম, তো হুম, আমার কোথাও নেশা জন্মালো, আমি ওরকম ওই ঠাকুর তৈরি করা প্র্যাকটিস করতে শুরু করলাম। একটা করে হুম, ঠাকুর হুম, তৈরি করি, আমার দাদা এসে সেটা ছুঁড়ে ফেলে ভেঙে দেয়, কারণ ঠাকুর তৈরি করছি কেন আমি, বাড়িতে ঠাকুর তৈরি করলে গন্ডগোল হবে। এটা তার সেই হুম, সময়ের সংস্কার। আমার থেকে 6 বছরের বড় ছিল, এখনো অবশ্যই 6 বছরের বড়। তো এবার আমি, যেটা যে অভাবনীয় ঘটনা ঘটলো, একটা সরস্বতী পুজোর সময় একটা বছর প্রচন্ড বৃষ্টি হয়েছিল সেই সময়। হুম, 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 সালটা খুব সম্ভবত সালটা খুব সম্ভবত 81 কিংবা 80। প্রচন্ড বৃষ্টি হয়েছিল। 80 হবে না, 81 হবে, 81 82ও হতে পারে। সেই বছর সরস্বতী পুজোর সময় বৃষ্টি হওয়াতে ঠাকুর তৈরিতে দেরি হয়েছিল। তো আমি যখন হুম, হুম, গিয়ে বসেছি, আমাকে কাকু বললেন, বাবা, মায়ের আঙুল তৈরি করতে পারবে? আমি বললাম, হুম, হ্যাঁ হুম, দেখিয়ে দাও। তিনি আমাকে একটা হাতের আঙুল তৈরি করা দেখিয়ে দিলেন। হুম, হুম। আমি 4-6টা আঙুল ঠিক মতন তৈরি করতে পারলাম না, একটু আমাকে দেখাতে হলো। তারপর থেকে মোটামুটি ঠিকঠাক বানাতে শুরু করলাম। আমি আঙুলগুলো বানাচ্ছি, আর উনি আমার সামনে থেকে আঙুলগুলো তুলে নিয়ে 4টে করে জুটছেন, এরকম লেপে দিয়ে ঠাকুরের হাতে বসিয়ে দিচ্ছেন। আচ্ছা, আচ্ছা। এই বছর আমার জীবনে প্রথম বছর, যে বছর আমি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, সরস্বতী ঠাকুর। আসলে আমি প্রত্যেক ঠাকুরের আঙুলগুলো দেখে বেড়াচ্ছিলাম। ঠিক তাই। আমি ঠিক যেগুলো আছে, করেছি সেগুলো লেগেছে কিনা, না এবং লেগেছে কোথায় কিনা না, কোথায় কেমন কোথায় কেমন কোথায় লাগছে। লেগেছে, আমি কেমন কিন্তু লাগছে আর তখন কোথায় কোথায় লেগেছে। আমি কিন্তু তখন জানি না সৌমেনদা, যে যিনি প্রতিমা শিল্পী, তার তৈরির, তার যে নামটা লেখা থাকে নিচে, এবং আমি যে হুম, হুম, কাকুর কাছে গিয়ে বসতাম, আমি আজও কাকু বলছি, কারণ তার নাম কখনো জিজ্ঞাসা করিনি আমি। ফলে তার নাম হুম, কি হুম। ছিল আমি জানি না, কিন্তু আমি আমার এলাকার সমস্ত ঠাকুর দেখে বেরিয়েছিলাম, শুধু আমার আঙুলগুলো দেখার জন্য। এইরকম ভাবে সেই বছরই বা তার আগের বছর ওই সময়টাতেই বাড়িতে একবার বারের ঠাকুর তৈরি করে ফেললাম। আমার বাহ। দিদা ঠিক সেদিন বাড়িতে এলেন এবং প্রচন্ড বকাবকি করলেন, কারণ শনিবার দিন আমি বারের ঠাকুর তৈরি করে ফেলেছিলাম। দিদা বললেন, এগুলো সাংঘাতিক পাপ হবে, এই হবে, পাপের ভয় দেখালেন। আমার বাড়িতে বারের ঠাকুরের পুজো হলো ওই দিনকে, মানে হরির লুট টুট দেওয়া হলো। সবাই তো বেশ ভয় টয় পায়, আমি কিন্তু সামনে ভয় পাচ্ছি, পিছনে খুব খুশি হচ্ছি, আমার ঠাকুরের পুজো হচ্ছে। সত্যি তাই, তো একটা অদ্ভুত তৃপ্তি ভেতরে। অদ্ভুত তৃপ্তি, আমি ঠাকুরটা তৈরি করেছি, সেটার পুজো হয়েছে। তো হ্যাঁ, হ্যাঁ। এবারে, এবং মনে আছে শ্যামনগরের পাশেই গঙ্গা। তো আমি আর বাবু সোনা, মানে সুবীর ভট্টাচার্য, দুজনে মিলে হাঁটতে হাঁটতে গঙ্গায় গিয়ে সেই ঠাকুর ভাসান দিয়ে এসেছিলাম। বাহ। এর সঙ্গে ওই সময়টা শ্যামনগর পর্বের একদম শেষ বলবো। তার মধ্যে আর একটা বিষয় বলতেই হয়, যেহেতু বিষয়টা রেডিও ম্যানিয়ার।
আমাদের বাড়িতে একটা ভালভ রেডিও ছিল, বড় ফিলিপসের রেডিও। তো তাতে গল্পদুর আসর শুনতাম, পার্থ ঘোষের সঙ্গে তখন থেকে পরিচয়। পার্থ কাকুকে পরে দেখেছি, সামনে দেখা হয়েছে, পরিচয় হয়েছে, কিন্তু অনেক দিন, অনেক বছর আগে থেকে পরিচয় পার্থ কাকুর সঙ্গে। কোনো কোনো সময় হয়তো আমিও বলে ফেলেছি যে আমিও আছি, যখন উনি বলেছেন ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই, এসে গেছো তো, হ্যাঁ হ্যাঁ আমিও আছি, এটা বলে ফেলেছি অনেক বাড়িতে। কিন্তু শুধু মনে হতো এই যে এতজন কথা বলে থেকে বলে, কিন্তু সন্ধে হলে দেখতাম বাড়িতে নাটক চলতো রাত 8টার সময়, তখন ওই নাটকটার সময় দেখতাম রেডিওর পিছন থেকে আলো বেরোয়। তো আমার তখন মনে হতো ওর ভিতরে ঘর আছে, ঘরে বসে পারফর্ম করে, আবৃত্তি করে, গান গায়, নাটক করে, তারা সব ওইখানে করে। আমি না অনেকদিন চেষ্টা করেছি, জানো, ওই ফাঁক দিয়ে উঁকি দিয়ে দিয়ে আলোটা দেখতাম, কিন্তু কোনো মানুষ খুঁজে পেতাম না, খুব বিষয় ছিল। ঘরের একোণ থেকে ওকোণ একটা এরিয়াল টাঙানো ছিল, লম্বা ফিতের মতন, তার মধ্যে টিকটিকি হেঁটে বেড়াতো, টিকটিকি দৌড়ে বেড়াতো, মজার জগৎ ছিল। তো এই সব নিয়ে সময় কাটতো। আর তার সঙ্গে এই ঠাকুর, তুই বললি বলে মনে পড়ে গেল, তুই বললি বলে মনে পড়লো যে এই যে রেডিওর, মানে তোর যেমন একটা ব্যাপার ছিল অভিজ্ঞতার জায়গা, আমার কিরকম ছিল যে আমার কেবল খালি মনে হতো যে মানুষ তো একটা যে কোনো আকারের হয়, সেটা প্রমাণ সাইজের হোক বা অপ্রমাণ সাইজেরই হোক, এবার কতটুকু ছোট হয়ে তারা ওই বাক্সটার মধ্যে ঢোকে, একদম। এইটা আমার আবার অন্য জিনিস ছিল। আমার আবার অন্য জিনিস মনে হতো, কারণ ওই যে কার্টুনের যে বইগুলো ছোট, মানে তখন তো কার্টুন সে অর্থে ছিল না, ম্যানড্রেকের বই, ইন্দ্রজালের বই, তাতে সেই মানুষের থেকে বড়সড় বিশাল চেহারার যে ব্যাপারগুলো, কোথাও কোথাও মনে হতো আমি বোধহয় সেই বিশাল সাইজের মানুষগুলো, আর ছোট ছোট মানুষের ভেতরে ঢুকে আসছে। দুটো ডিফারেন্ট পৃথিবী। তো এবার সেই করে করে নাটকের প্রতি ভালোবাসা, রেডিও নাটকের প্রতি ভালোবাসা, কবিতার প্রতি ভালোবাসা। ওই বছর যখন আমরা ওখান থেকে কল্যাণীতে চলে এলাম, বাড়ি হলো আমাদের কল্যাণীতে। আচ্ছা, একটুখানি থামাচ্ছি, তুই নাটকের কথা যখন বলি, নাটকের একজন মানুষ এসছে, তার আগে যে কজন মানুষ এসছে একটু চটপট করে বলে দিই, আবার আমরা আলোচনা এগোবো। আচ্ছা, সুব্রত দাস, নমস্কার, খুব ভালো লাগছে। শ্রীপর্ণা দত্ত, খুব সুন্দর ও সাবলীল অনুষ্ঠান, গতকাল আগের ভিডিওগুলো আপনার ফেসবুক পেজ থেকে দেখে নিলাম, সবগুলোই খুব ভালো। আমাদের অরুণাংশু দা, নমস্কার, তাকে প্রণাম, ভীষণ আগ্রহ নিয়ে শুনছি, চালিয়ে যাও। এবং নাটকের জন্যই বনানী মুখার্জি, দিদি হ্যাঁ প্রণাম, রিচার্ডটা দেখে এখানে চলে এসেছি, সৌগত আছে যে আমাকে তো আসতেই হবে, এই আমি তোকে এবার সামনে এগোতে। বেশ, তো শ্যামনগর পর্বের শেষ কথা বলি, সেটা হচ্ছে এবছর পুরী গেলাম বেড়াতে, শ্যামনগর ছেড়ে আসার আগে। তো পুরীতে গিয়ে যেটা করতে শুরু করলাম 1982 কিংবা 83 সাল, এটা যেটা করতে শুরু করলাম, সেটা সমুদ্রের ধারে বালি দিয়ে পিটিয়ে পিটিয়ে ভাস্কর্য করতে শুরু করলাম রোজ। বাহ বাহ। একটা, সেই ভাস্কর্যগুলো কিন্তু অন্য কিছু নয়, কোনোদিন শায়িত বুদ্ধ, কোনোদিন শায়িত শিব, কোনোদিন দুর্গার মুখ, এইরকম কিছু না কিছু ঠাকুর দেবতা। তো এই করতে করতে কোনোদিন গণেশ, এরকম করি রোজ। এটা বলে রাখি, বাবার কাছে যখন কোনো ছবি এঁকে নিয়ে এসে বলতাম আমৃত্যু, এটা কিন্তু এর কোনো কিন্তু গত্যন্তর মানে হয়নি, একই ঘটনা রোজ ঘটে গেছে প্রত্যেক সময়। হয়তো কোনো একটা কবিতা বললাম, বাবা কেমন হয়েছে, ওই হয়েছে। বাবা একটা কবিতা, একটা ছবি, বাবা দেখো তো কেমন হয়েছে, হয়েছে, কিন্তু ভালো হয়েছে বাবা কখনো বলতো। তো আমি আমার মনে আছে, আমি যখন পুরীতে যাই, পুরীতে 7 দিনের জন্য গিয়েছিলাম, তো সমুদ্রের ধারের একটা হোটেলে আমরা উঠেছি, প্রত্যেকদিন ভোরবেলায় এসে সূর্যোদয় আর সন্ধ্যেবেলায় সূর্যাস্ত দেখি, তো এরকম ভাবে সময় কাটে। একটা দিন সকালবেলা, রোজ যখন সকালবেলায় যাই, ভোরবেলায় চলে যাই, তো তখন থেকে বালি পিটিয়ে পিটিয়ে একটা করে মূর্তি তৈরি করি। তারপরে তখন সূর্য উঠে যায়, আমরা যখন ফিরে আসি তখন ওই অবস্থায় রেখে দিয়ে চলে আসি, সমুদ্রের ঢেউ এসে ভাসিয়ে মিলিয়ে যায়। তো একটা বছর, ওই বছর একটা দিন বাবা মার শরীর ভালো ছিল না, তারা বেরোতে চায়নি। অনেক বলে কয়ে বললাম যে এরকম আমি কি একটু বেরোবো। তখন আমি ক্লাস 3 পড়ি। বাবা বললো একদম তাহলে সোজা ওখানে যাবে, দূরে কোথাও যাবে না, জলের কাছে যাবে না। আমি জলের কাছেও যাই। আমি যখন গেলাম ওখানে,
আহ, উড়িয়াদের যে ছেলে মেয়েরা যারা নুলিয়া ওখানে, তাদের ছেলেমেয়েরা এসে বললো, বাবু মূর্তি বানাবো নি। হুম আমি বুঝতে পারলাম মূর্তি বানানোর কথা বলছে, মূর্তি শব্দটুকু শুনেছিলাম শুধুমাত্র। তো আমার মনে হলো যে তো আমার সফল সমজদার, এরাই তো আমার হুম বাবা কখনো বলেনি ভালো, ওরা তো হুম ভালোবেসেছে বলেই বলেছে, ওদের জন্য বানাতেই হবে। তো হুম বানিয়ে দিলাম একটা। ওইখানেই চারপাশে ঘুরপাক খাচ্ছি, এদিক ওদিক যাচ্ছি টাচ্ছি, করতে করতে সূর্য উঠলো। সূর্য ওঠার পরে আমি ফিরছি যখন, তখন দেখলাম ওই মূর্তির চারপাশে অনেক পয়সা পড়েছে, আর ওরা সে পয়সাগুলো করেছে। হুম 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 এটার জন্যই ওরা আমাকে ঠাকুরের ওই মূর্তিটা বানাতে বলেছিল। তো পরে যে কদিন আচ্ছা ছিলাম রোজ বানিয়ে দিতাম একটা করে মূর্তি। এটার পরে চলে এলাম কল্যাণীতে। কল্যাণীতে হুম যে পাড়ায় এলাম, সেখানে বোধহয় 750-800 ঘর লোক। তখন সেখানে আমাদেরকে নিয়ে মাত্র 3 ঘর লোক, খোলা মাঠ, হুম ইন্ডিয়ান হুম অয়েলের হুম আলো, সেই আলোতেই আমাদের ঘর আলোকিত হয়ে থাকে। বাড়িতে ইলেকট্রিসিটি আসেনি। হুম আহ হুম হুম তখন ঘরে যখন বসে থাকি বাড়িতে, তখন তার হুম আগে যখন এই বাড়িতে আসতাম ফাঁকা বাড়িতে, তখন হুম চিৎকার হুম করে হুম করে গান গাইতাম, কবিতা বলতাম, ফাঁকা ঘরে ভাইব্রেশন হতো, বেশ শুনতে ভালো লাগতো। তো হুম 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 পরবর্তী সেখানে চলে গেলাম কল্যাণীর সেই বাড়িতে। তখন ওই ফাঁকা দিগন্ত বিস্তৃত মাঠের মধ্যে প্রচুর বুনো গাছ, কোথাও হুম কৃষ্ণচূড়া রাধাচূড়া গাছ, কোথাও বকুল গাছ, এরকম গাছ সমস্ত রয়েছে, তার সঙ্গে বুনো গাছ ছোট হুম ছোট রয়েছে। হুম 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 সেখানে গিয়ে চিৎকার করে করে গান গাইতাম রাস্তায়, কেউ দেখার নেই, পাগল বলারও কেউ নেই। হুম। হুম 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 সেখানে আজকে যেরকম মেঘলা আকাশ, ওখানেও মেঘলা আকাশ অসাধারণ লাগতো। সেখানে ঘন মেঘে আধার হলো দেখে ডাকতেছিল শ্যামল দুটো গাই। হ্যাঁ, এই এই গান তখন চিৎকার করে গাইছি। সুরে হচ্ছে না, বেসুরে হচ্ছে, জানা নেই, কিন্তু গাইছি। তো হ্যাঁ এভাবেই স্বাভাবিক চিৎকার গাইতে গাইতে, গলা ছেড়ে গাইতে গাইতে সময় কাটানো। অনেক সাপের সঙ্গে পরিচয়, জানো কল্যাণী খুব হুম সাপের বৈচিত্র্য আস্তানা। হুম হুম প্রচুর সাপ দেখেছি, প্রচুর সাপের ছোবল খেতে খেতে বেঁচে গেছি। লাউডগা সাপ গায়ে লাফিয়ে পড়েছে, হাত দিয়ে বেয়ে বেরিয়ে গেছে দেখেছি। এরকম অনেক ঘটনা। দাঁড়ার সাপের তাড়া খেয়েছি রাস্তায়। তো এরকম ছোটবেলায় অনেক ঘটনা কল্যাণীতে ঘটতে থাকলো। হুম হুম এই ঘটতে ঘটতে কল্যাণীতে যখন আস্তে আস্তে একটা কালচারাল অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে, আরো কিছু বাসিন্দারা আসছেন, তখন সেখানে হুম অনুষ্ঠান হচ্ছে। আমরাও অনুষ্ঠান করছি কল্যাণীতে। হুম হুম সেখানে আমরা ছোটরা মিলে কিছু পারফর্ম করতাম। আমি ছিলাম, পিনাক ছিল, পিনাকপানি দেব, তারপরে তীর্থ আইচ রায়, রুনা, হুম তখন এখন ওর পদবী হচ্ছে মজুমদার, না রুনার পদবী তখন ছিল মজুমদার, রুনা, তারপরে সুপর্ণা সাহা। এরকম আমরা বেশ কজন ছিলাম। আমাদের এই ছিল পম্পি সংহিতা সেন, অমিত রায়, অমিত মিত্র, অমিত রায় বলছি, অমিত রয় হুম বলতে গিয়ে মনে হয় না। অমিত মিত্র আমরা ছিলাম। তো এই আমরা সবাই মিলে না চেষ্টা করে করে শ্রুতি নাটক করতাম, কারণ ওই যে আকাশবাণীতে শুনেছিলাম শ্রুতি নাটক, তখনও কিন্তু শেখা শুরু হয়নি। শ্রুতি নাটক করার চেষ্টা করতাম, এবং তার একটা দল তৈরি হলো কিছুদিন পর। দলটা বানাতে হলো তার কারণ কিছুদিন পর আমরা পাড়ায়, আমাদের অনুষ্ঠানের তখন আর ব্যাপ্তি কোথায়, পাড়াতে যখন বিজয়া দশমী সেখানে নাটক করছি, 25শে হুম বৈশাখে হুম একটা নাটক করছি। হ্যাঁ, হুম এরকম হুম একটা কোনো না কোনো অনুষ্ঠানে দুটো তিনটে আয়োজনের মধ্যে নাটক করছি আমরা গিয়ে। এর বাইরে তো আমাদের কোনো মঞ্চ নেই। পাশের পাড়ার লোকেরা এসে বলছেন, শোনো, তোমরা কিন্তু আমাদের পাড়ায় এদিনকে অনুষ্ঠান, তোমরা ওখানে পারফর্ম করবে। আমরা তখন বললাম, তাহলে আমাদের একটা দল বানাতে হয়। দল তৈরি হলো। চিরকালের নেশা ছিল জানো সৌমেনদা, কিছু করলেই আগে লোগো বানাই। বাহ একটা লোগোর নেশা চিরকাল, আমি কেন জানি না তো কোত্থেকে আমারই পেয়েছি আমি আমারই জানি না। মতো আর কি আমারই মতো হ্যাঁ, আমার আমি ওই লোগো, ব্র্যান্ডিংটার দিকে চিরকাল আমার নজর ছিল, যে ব্র্যান্ডিংটা যেন মজবুত হয়। হ্যাঁ, তো সেই আমি একটা লোগো বানিয়ে ফেললাম। দলের হুম নাম হলো মৌখিক, কারণ সবটাই যেহেতু মুখে মুখে, সেই হুম হুম মৌখিক নাম হলো। এবং মৌখিকের একটা লোগো হলো একটা লাইনের মধ্যে এদিকে একটা মুখ, এদিকে একটা মুখ। সেটাকে হুম একটা ছোট্ট স্ট্যাম্পের মতন করে করে কাটলাম। কেটে সেটাকে একটা কাগজের মধ্যে সেলোটেপ দিয়ে পেস্ট করে সেটাকে হুম কিন্তু ঢুকিয়েছিলাম ডাক টিকিটের যে স্ট্যাম্পের খাম থাকে, সেই ছোট্ট প্লাস্টিকের এনভেলাপের মধ্যে ঢুকিয়ে সেটা সেলোটেপ দিয়ে আটকানো ছিল। ওইটাকেই আমরা জেরক্স করতাম। আর সাইক্লোস্টাইল করা একটা ম্যাটার ছিল, সেটা হচ্ছে আমাদের কনসেন্ট লেটারের ফরম্যাট। তো সেইটা জেরক্স করে আমরা কনসেন্ট লেটার দিতাম। হুম হুম কেমন, এরকম বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছি, নদিয়া জেলার বিভিন্ন জায়গায়, 24 পরগনার কিছু জায়গাতে, হালিশহর, নৈহাটি, এর বেশি আমরা কখনো আসিনি।
তো হুম, হুম। অনুষ্ঠান তখন। এই করতে করতে 1994 সাল হবে, হ্যাঁ 1994 সাল। তার আগে একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে খুব সম্ভবত 1990 সাল। ও তার আগে একটা অনেক আগে পরের ঘটনা ঘটবে জানো, হ্যাঁ, বিষয়টা হতেই পারে, হচ্ছে হতেই পারে। আপনারাও আমার কিছু মনে ছবি করবেন আঁকা। না, কিন্তু আমাদের এরকম চলন চলতে থাকবে আর কি। কখনো এখানে আছি, কখনো ওখানে আছি। কারণ এটা হ্যাঁ, টিপিক্যাল একটা আড্ডা হচ্ছে, এই আড্ডার মধ্যে যেভাবে উঠে আসছে আর কি। তো আমার কখনো আচ্ছা, যখন ছবি আঁকা শেখা হয়নি। হ্যাঁ বলো হুম, হুম। বলো। আচ্ছা, যখন আমাদের একটুখানি সামান্য একটু গেছে, যারা এসছে তাদের কথা আরেকবার বলে দিই। আচ্ছা, প্রণব কুমার চট্টোপাধ্যায়, আমাদের আকাশবাণীর প্রণবদা। দারুণ লাগছে সৌমেন, তোমার গুণীজন সংগ্রহের মস্তিষ্ক অসাধারণ, খুব সম্পন্ন হচ্ছি। প্রণবদা। সাথী দাস আবার লিখেছে, দিদি ভালোবাসা নিয়েও, সম্ভবত বনা দিদিকে লিখেছে। আচ্ছা, সুদীপ ভট্টাচার্য, আমাদের সুদীপ, আমিও আছি। সীমা ঘোষ, আমরাও শুনছি স্যার, খুব ভালো লাগছে। মধুবনী, তোমার খুব প্রিয় বন্ধু অবশ্যই। সৌগতকে শুভেচ্ছা। যুথিকা অধিকারী, স্যার দারুণ, স্যার একটা গান গাইবেন? অবশ্যই, আমি তো বলে রেখেছি, আপনার চিন্তা নেই, ডেফিনেটলি আমরা গান একটা শুনবো। আচ্ছা, গোপানন্দী, দুজনেই আমার খুব প্রিয় মানুষ। গোপু রে এসেছে। চলো, ভেরি গুড, চলো আমরা এগোই। হ্যাঁ, হুম, তো যেটা বলছিলাম, তো হুম, তখন ছবি আঁকা আমার কখনো শেখা হয়নি। হুম, হুম, ছবি আঁকতাম শখে। পাড়ায় একটা স্কুল খুললো, সেই স্কুলে 10 জন ছাত্রছাত্রী না হলে স্কুলটা চালু হবে না। তো যিনি হুম, তার হুম, আয়োজক তিনি বাবাকে এসে বললেন যে ও তো খুব ভালো ছবি আঁকে দেখেছি, তো ওকে দিন হুম, না। হুম, হুম, বাবা বলতো ও গিয়ে কি করবে, না তাহলে স্কুলটা চালু হয়। ও স্কুলটা হবে, তাহলে যাক। আমার ছবি আঁকা শুরু হলো। দুলাল স্যার, আমি তার কাছে প্রথম ছবি আঁকা শিখতাম। হুম, হুম, দুলাল স্যার প্রথম আমাকে বোঝালেন যে শিক্ষক বা গুরু বন্ধু হতে পারেন। কারণ আমি তার কাছে প্রথম সেই বয়সে আমি সরি শুনেছিলাম, তিনি আমাকে সরি বলেছিলেন। তার কারণ প্রথম দিনের ক্লাসে আমি আর 5 জন যেরকম আপেল কলা কমলা লেবু এঁকেছিল, আমি একটা সিনারি এঁকেছিলাম মানুষ টানুষ দেওয়া। তো উনি দেখে খুশি হয়েছিলেন, বলেছিলেন ছবিটা ভালোই হয়েছে, কার কাছে শিখেছো? আমি বলেছিলাম কারোর কাছে না। হুম, 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 তিনি আমাকে বলেছিলেন বাড়ি কোথায়? আমি বলেছিলাম বাড়ির পাশেই, দাঁড়াও এক ফেরার হুম, সময় তোমার সঙ্গে যাব। তিনি হুম, এসে হুম, আমার বাড়ির বাবার সঙ্গে দেখা করলেন, প্রথম দিন দেখা করে বললেন ও ভালো আঁকে, কিন্তু একটা খারাপ অভ্যেস তৈরি হয়েছে এই বয়স থেকে, এটা উচিত নয়। হুম, হুম, ও আহ, বারবার জিজ্ঞাসা করলাম ও আগে কার কাছে আঁকা শিখেছো, কিছুতেই নাম বললো না। হুম, তখন হুম, বাবা বলল না, কারোর কাছেই শেখেনি। তা উনি চাটা খেলেন, খেয়ে যখন বেরোচ্ছেন দরজা বন্ধ করতে আমি এসেছি, আমার হাতটা চেপে ধরে বললেন সরি রে, আমি তোকে ভুল বুঝেছিলাম, ক্ষমা করে দিস। আমার প্রথম মনে হলো উনি আমার গুরু নন, আমার বন্ধু। এবং আজও পর্যন্ত ওনার সঙ্গে আমার সম্পর্ক আছে। আমার প্রতিটি শুভ অনুষ্ঠানে উনি হাজির থেকেছেন সপরিবারে। হুম, 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 আমি আমি কৃতজ্ঞ আমাকে আমার উপরওয়ালা এরকম গুরু দিয়েছিলেন বলে। হুম, 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 হুম। আহ, এরপরে আরেকজন মানুষের কাছে পৌঁছালাম। তুই পরে যাবি তো, তোর কথা শুনে একটা কথা মনে পড়লো, আমি বলি। কারণ হুম, এগুলো মনে পড়ে যাচ্ছে বলেই একটা, মানে শেয়ার হুম, করা বা ভাগ করে নেওয়ার একটা জায়গা। তোর এই দৃঢ়তার জায়গাটা, যদিও এই ব্যাপারটা সেভাবে হয়নি, কিন্তু তবুও হুম, যে কোনো জায়গা থেকেই হোক হয়েছে। আমার সঙ্গীত গুরু যিনি প্রথম ছিলেন আর কি, আমার জীবনে সঙ্গীত গুরু যারা ছিলেন সবাই প্রায় সকলেই মহিলা, পুরুষ খুবই কম। হুম, হুম, যদি তাদেরকে তার মধ্যে ঢুকিয়ে নেওয়া হয় সেটা আলাদা কথা, কিন্তু যে কজন ছিলেন যিনি আমাকে হারমোনিয়াম শিক্ষা দিয়েছিলেন, মালতী মুখোপাধ্যায়। তো দিদি যখন আমাকে প্রথম রবীন্দ্রসঙ্গীত দেন, তো তখন আমি তাকে, ঠিক তুই যেমন আপেল কলা না এঁকে দৃশ্য এঁকেছিলি, সিনারি এঁকেছিলি, তো সেরকমই আমি তাকে বলেছিলাম, দিদি একটা কথা আপনাকে বলি, আপনি রবীন্দ্রসঙ্গীত আমাকে শেখাতেই পারেন, কিন্তু আপনি দিলে আমি কারোর কাছে বলতে পারবো না, আর সব থেকে বড় কথা এই জিনিসটা কেউ নেবে না। আমি যখন বলবো আমি সুচিত্রাদির কাছে শিখি, সুমিত্রা সেনের কাছে শিখি বা অন্য কারোর কাছে শিখি, তখন তারা সেই জায়গাটা যতটা শ্রদ্ধার সঙ্গে নেবে বা জিনিসটাকে যতটা হুম, তারা গ্রহণযোগ্যতার জায়গা থেকে নেবে, আমি হয়তো আপনার জায়গাটা সেভাবে তাদের কাছে পৌঁছে দিতে পারবো না। তো আপনি আমায় হুম, রবীন্দ্রসঙ্গীত নিশ্চয়ই দেবেন।
কিন্তু যতটা কম দেবেন ততই ভালো। আমি এই হুম রবীন্দ্রসঙ্গীতটা একদম প্রকৃত একজন মানুষ যিনি রবীন্দ্রসঙ্গীত গায়িকা বা গায়ক তার কাছ থেকে নিতে চাই। হুম তাহলে আমার জীবনে দুটো জায়গা হবে, একটা হবে হুম অরিজিনালিটিটা পাবো, আর দ্বিতীয় কথা বিতর্কটা কম হবে। তো হুম। এটা হয়তো আমার না ওই বয়সের জায়গা থেকে একটা অন্য জায়গা ছিল, কিন্তু হুম নিতান্ত বাধ্য হয়ে আমি গুরুর কাছে হুম আজও পর্যন্ত সেভাবেই আছি। কারণ তাকে আমি সেভাবেই মনে করি যে তিনি না থাকলে আমি হয়তো জীবনে হারমোনিয়াম বাজানোই শিখতাম না, না। তবে আমি তোমাকে বলি আমার কাছে এমন বাছবিচার করা ছিল না, কারণ আমি সবার কাছ হুম থেকেই যেখান থেকে যতটুকু পেয়েছি নেওয়ার চেষ্টা হুম হুম করেছি আমার সাধ্য মতো। হুম সবটা নেওয়ার ক্ষমতা আমার ছিল না বা নেইও, হুম হুম কিন্তু হুম আমি হুম নেওয়ার চেষ্টা করেছি যতটুকু পেরেছি। আমার কাছে কোনো বাছবিচার ছিল না। আমি হুম ভালো মন্দের বিচারটাও করতে শিখেছি পরে। আহ হুম 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 কারণ শুনতে শুনতে যখন কান তৈরি হয়েছে, পড়তে পড়তে যখন বই সম্পর্কে ধারণা তৈরি হয়েছে, কারণ আমার তো বাড়িতে কোনো বই ছিল না, ধাপে ধাপে বই হুম পড়ার অভ্যেস তৈরি হয়েছে, বই কেনা শুরু হুম হয়েছে হুম পাগলের মতো, এবং হুম ভালো হুম বই মন্দ বইয়ের বিচার করা শুরু হয়েছে। সেই সবকিছুই কিন্তু ধীরে ধীরে মানে অনেক সময়, অনেকটা পথ পাড়িয়ে, অনেকটা লড়াই করে, লড়াইটা আমার জীবনের শুরু থেকে শেষ অব্দি আজও অব্দি আছে, আশা করি শেষ দিন অব্দি থাকবে। এবং আমি এই লড়াইটাকে কখনো অস্বীকার করি না, আমি লড়াইটাকে কোথাও সম্মান জানাই, কারণ আমি শুধু সংস্কৃতিকে ছুঁয়ে থাকতে চেয়েছি। আমার বাবা যেহেতু কর্মসূত্রে হিন্দুস্তান এরোনটিক্সে ছিলেন, সেইখানে কাফেদের সন্তানদের একটা কাজের সুযোগ একটা সময় ওরা দিয়েছিলেন। আমিও সেখানে হুম ঢুকেছিলাম, কিন্তু আমি বেরিয়ে আসি 8 মাস পরে বেরিয়ে আসি। আমি সেখানে হুম হুম থাকিনি। আমার মনে হয় দ্যাট ইজ নট মাই কাপ অফ টি। আমি বেরিয়ে এসেছিলাম সেখান থেকে। তো কারণ আমার মনে হয়েছিল আমি সংস্কৃতিকে ছুঁয়ে থাকবো, আমি সেটুকুই ছুঁতে চেষ্টা করেছি। তো যেটা বলছিলাম, হুম তো এই কল্যাণীতে যখন অনুষ্ঠানে যাই একজনের নাম বারবার শুনতাম, একজন মানুষকে বারবার দেখতাম, রোগা ছিপছিপে একজন মানুষ, ঝাঁকড়া চুল, কিন্তু তার গলাটা শুনলে হাঁ হয়ে তাকিয়ে থাকতে হয়। হুম তিনি হুম হচ্ছেন হুম। শেখর গুপ্ত। আচ্ছা আমার আচ্ছা। শেখর গুপ্ত আমার বাড়ির বাইরে, বাবার পরে আমার প্রথম গুরু আমার শেখর হুম হুম গুপ্ত। আকাশ হুম হুম আকাশবাণীর সঙ্গে যুক্ত ছিলেন শেখরদা। হুম হুম শেখরদার, আমি তো যদি তখন শেখর কাকু বলতাম, দাদা তখনও বলার অভ্যেস হয়নি, আজ হুম বলি হুম শেখরদা। হুম কলকাতা শহরে এসে দাদা বলতে শিখেছি, তার আগে দাদা নয়, পিসি, মামা, কাকা, হুম হুম। এরকম ঠিক তাই, বলতাম। ঠিক তাই। হ্যাঁ, তার কারণ তখন আমার মনে আছে ভৈরব গঙ্গোপাধ্যায় আমার বাবার দূর সম্পর্কের ভাই ছিলেন, যাত্রা পালাকার ভৈরব গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, যাত্রা পালাকার গৌরব। তার কাছে যখন গিয়েছিলাম, আবেগে জড়িয়ে ধরেছিলেন এটা জেনে, যখন আমি ছেড়ে দিয়েছি হ্যাল, আর যাই না, নাটক করব, সংস্কৃতি নিয়ে থাকবো বলেছি বলে, বাবা হুম বাবা হুম বকেছিলেন, বাবা আমাকে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন, বাড়িতে আমার দাদা মোটামুটি আমাকে ব্রাত্য করে দিয়েছিল, কিন্তু আমার মার একটা প্রচ্ছন্ন সাপোর্ট ছিল। আর খুব উৎসাহ পেয়েছিলাম যখন ভৈরব জেঠুর কাছে গিয়ে উনি জড়িয়ে ধরে আনন্দে লাফাতে শুরু করলেন যে আমার বংশের একটা কেউ নাটক করার জন্য করা ছেড়ে দিয়েছে, চাকরি করা ছেড়েছে, ইয়েস এইটাই হুম চাই। হুম এমত অবস্থায় এমত অবস্থায় বীণা দাশগুপ্তা ফোন করেছিলেন তাকে। তো বীণা পিসিকে, আমি বীণা পিসি বলছি, আগে বীণা মাসি বলতাম, ওনার সঙ্গে দেখা হওয়ার পরে এটাই প্রসঙ্গে এলো, উনি আমাকে বলেছিলেন তুমি ভৈরবদার ভাইপো না, তাহলে তুমি আমারও ভাইপো, তো তুমি আমাকে পিসি বলবে। বিনা পিসির চলে যাওয়াটা আমার কাছে সাংঘাতিক কষ্টের। আমি প্রথম বাড়ির বাইরের কারোর চলে যাওয়ার জন্য কেঁদেছিলাম হাপুস নয়নে। আমার বাড়িতে অনেক কিছু সংগ্রহ আছে, যেরকম তোমার হাতে লেখা ওই আমাদের ন্যাশনাল লাইব্রেরির স্ক্রিপ্টটাও যেরকম রয়েছে, এমন অনেক কিছু সংগ্রহ আছে। যেরকম ভাবে আহ, বৌদির, মানে আমি উর্মিমালা বসুর কথা বলছি, বৌদির হুম হুম নাটক দেখে তার টিকিট রেখেছিলাম, সেই টিকিট সংগ্রহে রাখা আছে আজও। এরকম বেশ কিছু আমার স্মৃতিতে কিছু কিছু জিনিস যেগুলো আমি আগলে রাখি। তো হুম বিনা হুম হুম পিসির চলে যাওয়ার দিন সান্ধ্য আজকাল পত্রিকায় যে পত্রিকাটা যে বেরিয়েছিল, সেটা আমার হুম সংগ্রহে আজও আছে। কারণ ফিরে আসার পরে আমাকে আমার সঙ্গে একটা ইন্টারভিউ দেওয়ার কথা ছিল, কিন্তু তার হুম কারণ আগে ইন্টারভিউটা ফিরিয়ে দিয়েছিলাম, বলেছিলাম তোমাকে গান গাইতে হবে। তো বলেছিলেন আমার হুম গলার হুম খুব খারাপ অবস্থা, গান গাইতে পারবো না। কারণ দূর, যাত্রার গান না গাইলে বীণা দাশগুপ্তা কোথায়, কোথাও নেই, আমি অন্য কারোর হুম হুম ইন্টারভিউ হুম করবো, তোমার ইন্টারভিউ। তখন বলছে ঠিক আছে, আমাকে একটু ফিরে আসতে দে। তখন ওই একদম ওই, তারা যে পরপর একের পর এক বিভিন্ন গ্রামে পালা করতে যান, সে একটা সফরে যাচ্ছিলেন।
তো সেইটা থেকে ফিরে এসে উনি আমাকে ইন্টারভিউ দেবেন বলেছিলেন, কিন্তু সেই ইন্টারভিউটা আমার আর নেওয়া হয়নি। তো কল্যাণীতে গিয়ে আমি শেখরদার কাছে যখন গেলাম, আরেকজন মানুষকে পেলাম জানো সৌমেনদা, যিনি দাদার মতন বকেন, বাবার মতন স্নেহ দেন। হুম, কবিতা, শুধু কবিতা নয়, আদ্যপান্ত শিল্প মনস্ক হয়ে উঠতে সাহায্য করেন, গান গাওয়ান, অনুষ্ঠানে আবৃত্তি করান, নাচও করান, কোনো বাহ। কিছুই বাদ দিয়ে নিজেও করেন। কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র আজকে খুব সফল একটি সংস্থা, কল্যাণীর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে। আহ, আমার ক্লাস টিচার কিশোর সেনগুপ্ত, তার একজন পুরোধা, কিন্তু এর অলক্ষ্যে যিনি রয়েছেন, থেকে গেছেন, চিরকাল থাকবেন, তিনি শেখর গুপ্ত। তার আন্তরিক ইচ্ছে না থাকলে কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র তৈরি হতো না, তার হুম, হুম, আন্তরিক প্রয়াস না থাকলে তৈরি হতো না। তো কল্যাণীতে গিয়ে আমি কল্যাণীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন মঞ্চে, কোথাও নাটক করছি, কোথাও গান গাইছি, মানে গান মানে কোরাসে গান গাইতাম, গান গাইছি, কোথাও আবৃত্তি করছি, কোথাও নাচ করছি, আমি কোথাও না কোথাও কিছু করছি। এই করতে আচ্ছা, বেশ। করতেই দিন। বেশ, যখন এই কথাই এলো, অনেকে অনেক হুম, দাবি জানিয়েছে, তো সেই দাবির মধ্যে থেকে একটা দাবি আমারও নিজের দাবি, যদিও আমার হুম, জানা ছিল না বলেই তাই, আমি তার জন্য লজ্জিতই বলা যায়। সেটা হচ্ছে যে আমার হুম, জানা ছিল না, আপনারাও আপনাদের কাছেও মার্জনা চাইছি এই কারণে, যে আমার জানা ছিল না যে সৌগত একটু পরেই হয়তো বলবে যে আহ, গানের কথা। আহ, স্বয়ং অর্ঘ্য সেন ওর পিঠে হাত রেখে বলেছিলেন গানটা জন্য। তো তার আগে যে কজন লিখেছে একটু চটপট করে লিখেই একদম চলে যাচ্ছি ওই আলোচনাটাতে। সুমন ব্যানার্জি, রেডিও আর তারা টিভি, এই দুটো জায়গাতে আমাদের কত স্মৃতি। প্রণব স্যার, প্রণব বাবু, প্রণব চ্যাটার্জি আবার লিখছেন, আরেক চাটুর্যে পেলাম যার ভাবনা আমার খুব কাছাকাছি, তাই নিজের সঙ্গে জারিত করে শুনছি, এক অন্য ভালো লাগা। অরুণাংশুদা লিখছেন, শেখর আমার খুব প্রিয় বন্ধু, ওর কথা মনে পড়ায় মন খারাপ হয়ে গেল, সৌগত খুব ভালো লাগছে। স্বাতী লিখছেন, স্বাতী দাস, সত্যি অনেক বড় কথা বললি ভাই। উমা মৈত্র, গান শোনা, হ্যাঁ, একদম ঠিক, ঠিক সময়। একটু গানের কলি একটু হোক, হয়ে পরবর্তী জানি না, আলোচনায় যাব। জানি না, এক্ষুনি যেটা মনে পড়ছে, একদম যা মনে রবীন্দ্রসঙ্গীত পড়ছে গাইব, তাই কর। একটা টপ্পা গাই, কেমন? চেষ্টা করি, মানে গাই বলবো কোনো না, অসুবিধা গান নেই। গাওয়ার সাহস আমার একদম নেই, ঠিক, চেষ্টা। ঠিক। তোমারি তুলনা, তুমি প্রাণ, এ মহি মণ্ডলে তোমারি, 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 তোমারি তুলনা, তুমি প্রাণ। যেমন আকাশে পূর্ণ শশী, যেমন আকাশে পূর্ণ শশী, সে কাঁদে কলঙ্ক ছলে, তোমারি, 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 তোমারি তুলনা, তুমি প্রাণ। আমার তোর গানটা শুনে রামকুমার বাবুর গানটার কথা মনে পড়ে যাচ্ছে, অমর ভীতি। গৌরবে কে তবু তুলনা হবে, সৌরভে গৌরবে কে তবু
তুলনা হবে, আপনি আপন সম্ভবে, আপনি আপন সম্ভবে, যেমন গঙ্গা পূজা গঙ্গা জলে, তোমারি 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 তুলনা তুলনা তুমি তুমি প্রাণ। অসাধারণ অসাধারণ। তোর এই শুনেই আমার মনে পড়লো অমর গীতির কথা আর কি, নিধুবাবুর টপ্পা। তো রামকুমার জানো, রামকুমার বাবু অসাধারণ গেয়েছেন, এবং ওই সব থেকে বড় বয়সে কথা আমার দেখো ওনাকে যে মানে বয়সে আমরা পেয়েছি, বয়সে দেখেছি উনি হ্যাঁ বাড়িতে একটা হাঁড়ি ভর্তি করে রসগোল্লা নিয়ে বসে আছেন, বসে খাও, হাত ডুবিয়ে খাও, হাত ডুবিয়ে। তো এবং ওই বলতে ওনার বলতে নাম আমার মনে পড়ে যাচ্ছে আরেকটি গানের কথা। আমি জাস্ট একদম একটা কলি হয়তো গিয়ে চলে যাবো তোর কথাতে। সেটা হচ্ছে যে আহ, অনুগত জনে কেন করো এত প্রবঞ্চনা, তুমি রাখিলে রাখিতে পারো, তবে রাখিতে কে করে মানা, অনুগত জনে বা এই হচ্ছে আমাদের এই মুহূর্তে যে মাধ্যম ব্যবহার তার একটা সমস্যা। হ্যাঁ তুমি থমকে গেছিলে কিছুক্ষণের জন্য। একটা সমস্যা, আর একটা সমস্যা হচ্ছে আমরা যত চেষ্টাই করি না কেন আমরা ডুয়েট গাইতে পারবো না, কারণ একজন একটু আগে একজন একটু পরে হবে, চেষ্টা করি। একদম একদম। তো যাই হোক, তো কল্যাণীর সঙ্গে কথা বলতে বলতে, কল্যাণী প্রসঙ্গে বলতে বলতে আরেকজন মানুষের কাছে ফিরবো যার কাছে আমি চিরঋণী। তাকে আমি দাদু সম্বোধন করি, তার নাম বিনয় কৃষ্ণ ঘোষ। তার কাছে আমি পৌঁছেছিলাম কলকাতায়, এমন বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠান করি, বিভিন্ন মঞ্চে কোথাও গান গাইছি, ঋত্বিক সদন তখন উদ্বোধন হচ্ছে, সেই অনুষ্ঠানে, সেই উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করছি। তারপরে বিদ্যাসাগর মঞ্চ উদ্বোধন হচ্ছে, সেখানে পারফর্ম করছি। আবার টাউন ক্লাবের কোনো অনুষ্ঠান, সেখানে পারফর্ম করছি। পাড়ার অনুষ্ঠানে আবৃত্তি করছি বা নাটক করছি। এমন একটা সময় জগদ্ধাত্রী পুজোর সময় আমাদের কল্যাণীতে A9 ব্লক যেটা, সেখানে একটা খুব বড় করে জগদ্ধাত্রী পুজো হয়, আজও হয়। তখন গোটা কল্যাণীতে ছিল এবং খুব জাগ্রত বলা হয়। সেই দেবীর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সোনায় মোড়া থাকে। কোনোদিন একটা গাছ ছাড়া কোনো কিছু নিয়ে কোনো পুলিশকে বসতে দেখিনি ওখানে। সারা রাত ওই অবস্থায় খোলা মাঠের মধ্যে দেবী রাখা থাকে, প্রতিমা রাখা থাকে। তো ওরা প্রতিমার ডান দিকের যে ঘরটা, সেই ঘরটা করেছিল অফিস ঘর, আর বাঁ দিকের ঘরটা কোনো কাউকে ভাড়া দেবে না বলে, বিশ্বস্ত কাউকে দেওয়ার কারণে আমাকে বলা হয়েছিল একটা এক্সিবিশন করার জন্য, আমার ছবি এবং ভাস্কর্য দিয়ে। তো আমি সেগুলোকে সাজিয়ে একটা প্রদর্শনী করেছিলাম। অমর ঘোষ বলে এক ব্যক্তি, তখন তাকে আমি চিনি না, তিনি সেটা দেখতে গিয়েছেন, গিয়ে জিজ্ঞাসা করেন, হু ইজ দ্য আর্টিস্ট, আই ওয়ান্ট টু মিট হিম। আমার বন্ধুরা গিয়ে ডেকে এনেছে, আমাকে পরিচয় হয়েছে, আমার বাড়িতে চলে এসেছেন। একটু অসুবিধে হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবার চলে এসেছে চলে এসেছে। তো আমার বাড়িতে চলে এসেছেন উনি আমার বাবার সঙ্গে পরিচিত হতে। হওয়ার পরে উনি যেটা করেছেন, বাবাকে বললেন যে আমি একটা পরিবারের সঙ্গে ওকে পরিচয় করাতে চাই, যেটা ওর জীবনে কাজে লাগবে। তো আমি তার হাত ধরে গেলাম একটি জায়গায়, ব্যাংক প্লটের একটি বাড়ি, ঢাকুরিয়া ব্যাংক প্লট। সেখানে এক বয়স্ক ভদ্রলোক বসে আছেন, পরনে একটি লুঙ্গি, খালি গা, শীতের দুপুর, মাথার মধ্যে এরকম ভাবে থাবড়ে থাবড়ে তেল মাখছেন। তো আমাকে দেখে আমি তাকালেন। আমার দাদা তখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো একটা ওই রাইটিং প্যাড, পেন, এটা আমার চিরকাল থাকে। আজকে যেখানে বসেছি এখানেও কিন্তু আমার কাগজ আর কলম আছে।
এটা আমার সঙ্গে থাকে অভ্যেসে। তো আমি আমার বাঁদিকে কখনো রয়েছে। হ্যাঁ, তো আমার হাতে ওরকম ছিল। তা উনি আমাকে দেখে বললেন, ভৈরবী প্রেরিতৌষী। তা আমি তো ঘাবড়ে গিয়ে তাকিয়ে আছি মুখের দিকে। উনি বললেন, কোথায় আছে? আমি বললাম, কপালকুণ্ডলা। কে বলেছিল? বলেছি। কখন বলেছিল? বলেছি। যাক, পড়াশোনাটা আছে। তা আমি কেন বললাম না, সেটা তুমিই জানো। আমার দেরাজের চাবিটা হারিয়ে গেছে। পরনের যে পোশাকটি ওটি পরে আছি, এটি ধুয়ে দেব। যেটা শুকোচ্ছে সেটি পরবো। আর যেটি এটি ধুয়ে দেওয়ার পর কালকে আবার এটি পরবো। যেটি আজকে পরবো সেটি শুকোতে দেবো। আমার খাতা বই সব ওর মধ্যে বন্দি। তাহলে তোমার কাগজ কলম লাগবেই না, বলে দিয়ে দিলাম। বেশ, বসলাম, পরিচয় হলো। ক্রমে জানতে পারলাম তিনি, মানে অনেকদিন পরে জানতে পেরেছি, তক্ষুনি নয়। সবটা বলতে গেলে আজকে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টাতেও শেষ হবে না। শেষ হবে না, এবং অনেক গল্প বাকি আছে, সেগুলো হয়েই উঠবে না। হ্যাঁ, তো এবার আমি তার কাছে পরে শুনেছিলাম তিনি রবীন্দ্রসঙ্গীত শিখেছিলেন দীনু ঠাকুরের কাছে, অতুল প্রসাদের গান শিখেছিলেন অতুল প্রসাদের কাছে, আর ছবি আঁকা শিখেছিলেন অবন ঠাকুরের কাছে। আচ্ছা। তার তার কাছে গিয়ে পড়লাম। তিনি আমাকে বললেন, গান জানো? তা আমি বলেছি, না, জানি না। বেঁচে আছো কেন? মরে যাও। প্রচন্ড গায়ে লাগলো, প্রচন্ড গায়ে লাগলো। গুম হয়ে বসে আছে, আর কথা বলছি না। আমাকে বেশ অনেকক্ষণ করে বললেন, আবার গুমর হয়েছে, অবলীলায় বলে দিল। হ্যাঁ, হ্যাঁ, এবার বলছি, বলার পর যেটা বলে একদম তাসের দেশের ডায়লগ, আমি পরে বুঝেছি, তখন সেদিন বুঝিনি। গুমর হয়েছে, অম্লান বদনে বলে দিল, জানি না। বেঁচে আছো কেন? বলে বলছেন, অসুর। তুমি ওকে মরে যেতে বললে কেন? তাছাড়া কি, অসুর আর দেবতাদের যুদ্ধে কাদের জয় হয়েছিল? বললাম, দেবতাদের। সব অসুর মরেনি, একজন হাত পিছলে বেঁচে গেছে, আমার সামনে বসে আছে। যার মধ্যে সুর নেই সে তো অসুর। তারপরে আমাকে বললেন যে সে তো বাথরুমে গিয়েও গান গায় খালি গলায়। সেটা আমিও গাই, তুমি কেন বলতে? তাহলে বলছো কেন গান শোনে না? তাই আমি বললাম যে, না, আমি গান জানি না। সে গান কাউকে শোনানোর জন্য না। বললেন, অবশ্যই শোনানোর জন্য। সুর, তাল, লয়, ছন্দ ঠিক থাকলে সে গান সবাইকে শোনানোর জন্য, আলবাত শোনানোর জন্য। গুরুদেবের গান জানো? তখন আমার পাড়ায় চণ্ডালিকা হবে, তার রিহার্সাল। আমি আনন্দর ভূমিকায় নৃত্য করছি, কারণ শেখর গুপ্ত, তিনি আমার মধ্যে সেই শক্তি, সাহসটা জুগিয়ে দিয়েছেন। কানে তো সারাক্ষণ গানগুলো বাজে। তো আমি তখন ওখানে অনায়াসে, দই চাই গো দই চাই, দই চাই গো, দই চাই গো, দই চাই, দই চাই গো, শ্যামলী আমার গাই, তুলনা তাহার নাই। নাই নাই গো, দই চাই, দই চাই, দই চাই গো। এই গাইছি। তারপর যখন গাইছি যে, জল দাও আমায়, জল দাও, জল দাও আমায়, জল দাও, রৌদ্র প্রখর তর পথ সুদীর্ঘ, আমায় জল দাও, আমি তাপিত পিপাসিত, আমায় জল দাও। আহা, আমি ক্লান্ত, আমায় জল দাও। তো এই যখন গাইছি, তখন উনি চুপ করে শুনছেন। তারপরে বললেন সন্ন্যাসীদাকে। সন্ন্যাসীদা ওর বাড়িতে থাকতেন। মানে আমি কোনোভাবেই অন্য কোনো পরিচয় তার দেব না। তার বাড়িতে থাকতেন বলবো, কারণ দাদু তাকে নিজের সন্তানের মতো স্নেহ দিতেন। এবং সন্ন্যাসীদা বাইরে একটা চাকরিও করতেন, এবং সন্ন্যাসীদা বাড়ির সমস্ত কাজকর্ম করতেন। তো সন্ন্যাসী গীতবিতান নামিয়ে নিয়ে এসো, দিয়ে বললেন আমার মাকে ফোন করে করার জন্য। বলেন, বাড়িতে ফোন আছে? হ্যাঁ। নম্বর বলো। নম্বর বলেছি। ফোন ডায়াল করেছেন, কালো রঙের সেই ফোন, ঘুরিয়ে ঘুরিয়ে ডায়াল করে মাকে ফোন করে। উল্টো দিকে মা ফোন ধরেছে। তুমি কে বলছো? সৌগতর কে হও? তো মা বলেছেন, আমি ওর মা বলছি, আমি ওর দাদু বলছি। ও আজকে দুপুরে এখানে থাকবে, বাড়ি ফিরবে না, আমার সঙ্গে দুমুঠো খাবে,
শুক্তো বড়ি ভাজা খাবে, গান শোনাবে, সন্ধেবেলায় ওকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমি নিজেই করব, তোমাকে ভাবতে হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। কেমন? রাখছি, থাক, গান গাও। তো এরপর থেকে দাদুর কাছে যতদিন গিয়েছি সৌমেনদা, দাদু আমাকে অনেকবার এমন ভাবে নেমন্তন্ন করেছেন। ওনার জন্মদিনে আসর হতো বাড়িতে, পয়লা বৈশাখের আসর বসতো বাড়িতে, এই প্রতি আসরে গিয়েছি, গান গেয়েছি, কারণ ওনার আদেশ থাকতো বা আবদার থাকতো। উনি মাকে ফোন করে বলতেন, আমার নাতিকে বলো আসতে, যেন হাতে করে কোনো উপহার নিয়ে না আসে, গলায় ভরে দুটো নতুন গান নিয়ে আসে। দারুণ 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 দারুণ। ছিলেন আমি কারোর কাছে গান শিখি, উনি তার ব্যবস্থা করে, তার কথাও বলেছিলেন, এবং সেই গুণী শিল্পী, কিংবদন্তি শিল্পী আমাকে শেখাতেও চেয়েছিলেন, সে প্রসঙ্গে আমি আসবো না, কিন্তু আমার শেখা হয়নি। কল্যাণী পর্বের এই যে জায়গাগুলো, এরপরে আমার সঙ্গে কল্যাণীতেই, তখন আমি 94 সাল, আমি তখন গ্র্যাজুয়েশনের পাস কোর্সের পরীক্ষা চলছে, ফাইনাল পরীক্ষা চলছে, তার মাঝখানে বাড়ি থেকে পালিয়ে নাটক করেছিলাম কল্যাণীতে ঋত্বিক সদনে। সেই নাটকের অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বসু, অমিমালা বসু, প্রদীপ ঘোষ এবং অংশুরঞ্জন সুর, যিনি এককালে নন্দনের ডিরেক্টর ছিলেন। তাদের সঙ্গে পরিচয় হলো, এবং প্রদীপ কাকু তার অসাধারণ সেই অটোগ্রাফটা করে দিলেন আমার কাছে, আজও হাতের কাছে নিয়ে বসেছি জানো। দাঁড়াও, ওটা না, ওটা ওই খাতাটা ওই ঘরে রয়েছে, এখানে নেই। প্রদীপদার অসামান্য হস্তাক্ষর, অসামান্য হস্তাক্ষর। সবার সঙ্গে পরিচয় হলো। আমার তো কোথাও সেই জগন্নাথ বসু যার গলা শুনেছিলাম আকাশবাণীতে সন্ধ্যা 8টায় ওই ভাল্ব রেডিওর আলোর পেছন থেকে, আমি তো সেই গলাটা পেয়েছি। তো ততদিনে আমি তখন ছবি আঁকি, সকালবেলা বাড়ি থেকে বেরোই, ব্যারাকপুরে এসে সন্দীপন সরকার, আমি আর সুভাষিস তিনজন মিলে বসি, স্কেচ করি গঙ্গার ঘাটে বসে, সেখান থেকে চলে যাই শিয়ালদাতে, শিয়ালদাতে গিয়ে স্কেচ করি, বা ইন্ডিয়ান মিউজিয়ামে সেখানে গিয়ে অ্যান্টিক স্টাডি করি। কোথাও শিখিনি, শুধু নিজের চেষ্টায়। ফিরে আসি সন্ধেবেলা, কলেজ করে বাড়ি ফিরি, এরকম একটা জীবন আমার চলছে তখন। তো সেই সময় আমার সঙ্গে জগন্নাথদার দেখা হলো 94 সালের জুন মাস, 19শে জুন, কারণ প্রদীপ কাপুর তারিখ 19শে জুন। আর প্রথম যে খাতা নিয়ে গিয়েছিলাম জগন্নাথদার কাছে, সেই খাতাতে দেখলাম প্রথম সইটা করা আছে, মানে মতামত দেওয়া খাতার নিচে, 11ই জানুয়ারি 1995। তো তার মানে 95 সালের খুব সম্ভবত এটা দ্বিতীয় আমার যাওয়া, মানে 95 সালের জানুয়ারি থেকে আমি জগন্নাথদার কাছে যাওয়া শুরু করলাম। কারণ শেখরদার সঙ্গে আমার একটু দূরত্ব তৈরি হলো অন্য কারণে। আমি শ্রুতি নাটক শিখতে চেয়েছি বলে শেখরদা আমার উপর রেগে গেলেন, কারণ শেখরদা শ্রুতি নাটক পছন্দ করতেন না, ওটাকে নাটক বলেই মনে করতেন না। দ্বন্দ্ব তৈরি হলো। সেখান থেকে আমার সঙ্গে একটু যোগাযোগ সাময়িক বিচ্ছিন্ন হয়েছিল, কিন্তু যে অপার ভালোবাসায় উনি জড়িয়েছিলেন আমাকে আমৃত্যু, তাতে তো কখনো রেগে থাকতে পারেন না। কিছুদিন পরে আবার সব ভুলে গিয়েছিলেন, সব ভুলে গিয়ে নিজেই টেনে নিয়েছিলেন কাছে, অনেকবার কথা হয়েছে, দেখা হয়েছে। তো যাই হোক, তো এবার সেই সময় আমি জগন্নাথদার কাছে এসে ক্লাসে তো শিখলামই, অনেকের সঙ্গে পরিচয় হলো, সেখানে নাটক, শ্রুতি নাটক করলাম, আবৃত্তি শিখলাম। তার সঙ্গে সঙ্গে যেটা মণিমাণিক্যের মতন আমার কাছে হাজির হলো জানো সৌমেনদা, এটা চিরকৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। সবার কাছ থেকে সবার সবকিছু নেওয়ার ক্ষমতা থাকে না, আমারও হয়তো সবকিছু নেওয়ার ক্ষমতা নেই, আমি হয়তো সবটা নিতে পারি, আমার সে যোগ্যতা নেই, কিন্তু যে সান্নিধ্য আমি পেয়েছি, আমাকে জগন্নাথদা তার অনেক রেকর্ডিং এ নিয়ে গেছেন, যেখানে আমার শুধু শ্রোতা ছাড়া বিন্দুমাত্র কোনো ভূমিকা নেই। অনেকে, তারা অনেক বিরূপ মন্তব্য করেছে, হয় না ওই কারোর সঙ্গে একজন যায় কিছু পাওয়ার জন্যে, তারা অনেকে মনে করেছে আমি সেই তালিকায়, তারা আড়ালে আবডালে অনেক কথা বলেছে, আমি শুনেছি, কিন্তু আমি না কোথাও কানে নিইনি, কারণ আমি তখন দোকান ভরে শিখি, যার কাছে যাই, যেখানে যাই দোকান ভরে শিখি। জগন্নাথদার রেকর্ডিং এও দোকান ভরে শিখি। এই পাওয়াগুলো আমার কাছে অনেক বড় পাওয়া। অনেক নাটকে ছোট ছোট ভাবে অংশগ্রহণ করেছি,
কিন্তু তার যাদের সঙ্গে ছিলাম, শুক্লা বন্দ্যোপাধ্যায় যখন ইন্ডিয়ান পাপেট থিয়েটারের নাটক রেকর্ডিং হচ্ছে, কবি সেখানে বসন হচ্ছেন শুক্লা বন্দ্যোপাধ্যায়, চন্দরা আমি যদি ভুল নাম না বলি চরিত্রের, চন্দরা হচ্ছেন শ্রীলা মজুমদার, আর ছিদাম হচ্ছেন অরিন্দম গাঙ্গুলি। আচ্ছা 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 আচ্ছা। অসামান্য অভিনয়, কি অসামান্য অভিনয়! এবং মাইক্রোফোনের সামনে কিভাবে নিজের গলাটাকে দুমড়ে মুচড়ে ফেলছেন শুক্লাদি। পরবর্তীতে নাটকের অডিশন যখন হয়েছিল, উনি আমার অডিশনে ছিলেন, পরে জানতে পেরেছি। সে এক কাণ্ড ঘটনা ঘটেছিল, সেসব আর বলবো না, যাই হোক। তো এবার পরবর্তীতে একটা নাটকে থাকতে সুযোগ পাই, সেটা সেখানে ছিলেন রবি ঘোষ, মনোজ মিত্র, ধীমান চক্রবর্তী, দাদা বৌদি তো অবশ্যই ছিলেন। সেই নাটকেও আমি, আমার মনে আছে একটা মজার ঘটনা বলি। যখন নাটকে ঢুকলাম, আমি আমার গুরু জগন্নাথ দা, কিন্তু গুরুমার কাছ থেকেও আমি কম কিছু শিখিনি বা কম নির্দেশ পাইনি, বা কম কি বলবো, পথ দেখানোটা খুব কম ছিল না, আজও কম নেই। বৌদি ঢোকার সময় বললেন, ছোট তো একটা কাজ করছিস, বেশিক্ষণ ব্যস্ত থাকবি না, বাকি সময় শিখবি। তা আমি আবার মনে মনে হয়তো শিখবো তো আমি অবশ্যই। রবি ঘোষের পায়ের কাছে বসে, বাবু হয়ে বসে আমি তাকিয়ে আছি মুখের দিকে, কারণ উনি জিপটাকে দুমড়ে ঢুকিয়ে নিয়ে বৃদ্ধ এক হাকিমের চরিত্রে অভিনয় করছেন। আমি ওনাকে দেখছি, উনি মাঝে হট করে তাকিয়ে বললেন, কে কে দেখছো? তাই বললাম, আপনাকে। তো মজা করে বললেন, উর্মি, লোকে শুধু তোমাকে দেখে না, আমাকেও দেখে। তো এবারে কিন্তু আমি এই সমস্ত দিনগুলোয়, এই সমস্ত সান্নিধ্যে অনেক শিখেছি, যেটা কিন্তু ক্লাসের বাইরে কম কিছু নয়। মানে অনেক অনেক শেখা। সেই যেরকম আচ্ছা, এবার হচ্ছে কি, সময় প্রায় দ্রুত এগোচ্ছে, একদম ঘোড়ার মতো, ঘোড় দৌড়ের মতো। তো একটু ছুঁয়ে যাই আমাদের পরিচয় পর্বের যে জায়গাটা, মানে এই করতে করতে আকাশবাণীর দিকে যাওয়া। আকাশবাণীর জায়গাটা একটু আসুক, মানে তোর আলোচনার মধ্যে আর কি। এবং আকাশবাণী খানিকটা 97 সালে মার্চ মাস, 27 মার্চ আমার প্রথম দিন ছিল, অনুষ্ঠানের প্রথম দিন। 21 মার্চ আমরা প্রথম ঢুকেছিলাম ওই বাড়িটাতে। আমার প্রথম মানে অডিশন পরীক্ষা দেওয়ার পরে প্রথম একজন নির্বাচিত শিল্পী হিসেবে প্রথম পা রাখা। আমি কোনোদিন শিশু মহলে ছিলাম না, যুবগণিতে ছিলাম না, কোথাও ছিলাম না, দুঃস্বপ্নে ভাবতেও পারিনি। কিন্তু প্রথম আমি সুযোগ পেয়েছি, প্রথম পা রেখেছিলাম 21 মার্চ 1997। আর তারপরের দিনটা হচ্ছে 27 মার্চ, দিন আমি অনুষ্ঠান করেছিলাম সুমিতাদির সঙ্গে, সুমিতা বসু, নাটকের শেকার একাল নিয়ে। মানে সমিতি আমাদের সমিতি সহধর্মিনী, হ্যাঁ। তো সুমিদির সঙ্গে প্রথম অনুষ্ঠানের পর সেখানেও অনেক মানুষকে কাছে পেয়েছি। আর এক সুমিদির কথা বললে যখন বলতেই হয়, সুমিতা বসু। অফিসের চেয়ারে বসে থাকা বেশ কঠিন কঠিন মানুষেরা যে কখনো কখনো কঠিন হন না, তেমন 3 জন মানুষের কথা আমি বলবো। সর্বরিদি, কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত, সুমিদি, সুমিতা চক্রবর্তী, হ্যাঁ, সাহা চক্রবর্তী, আর আরেকজন মানুষ অনিল দাস, অনিল চন্দ্র দাস। হ্যাঁ হ্যাঁ। তো অনেক কিছু পাওয়া। তো যাই হোক, এবার আকাশবাণীতে খুব স্টেপ জাম্প করতে করতে যেতে হবে, কারণ সময় বলছে আর বেশিক্ষণ জবরদখল করে থাকতে পারবো না। তো সেখানে একটা মজার ঘটনা ঘটলো। সবাই তো বিভিন্ন দিক বেছে নিয়েছেন, কেউ নাটক নিয়ে কাজ করছেন, কেউ গান নিয়ে কাজ করছেন। আমি কি করব? আমার তো কিছুই সেরকম নেই। আমি কি করি, ছবি আঁকা নিয়ে কাজ করব বলে বললাম। আকাশবাণী প্রথমে নস্যাৎ করে দিল, ছবি আঁকা নিয়ে অনুষ্ঠান হয়। তারপরে একটা দিন অনুমতি মিলল। আমার জীবনে প্রথম থেকে যখন আমি ছবি দেখা শুরু করি, সেই সময় থেকে দেশের পত্রিকায় যত ছবি বেরোতো কেটে কেটে রাখতাম ছবিগুলো, পছন্দের ছবিগুলো। অনেক বড় হওয়ার পর দেখেছি সেই ছবিগুলোর 90% ছবি 3 জন শিল্পীর, গণেশ পাইন, বিকাশ ভট্টাচার্য আর শাহাবুদ্দিন আহমেদ। আমার সেই দিন জেদ চেপেছিল এই 3 জনের কাছে পৌঁছবো।
বিকাশ ভট্টাচার্যের কাছে পৌঁছেছিলাম, কিন্তু তখন তিনি কথা বলতে পারেন না, সেরিব্রাল অ্যাটাক হয়ে গেছে। ফলে তার সঙ্গে কোনো কাজ করার সুযোগ আমার হয়নি। তবে প্রথম যেদিনকে ওনাকে যোগাযোগ করেছিলাম, সেদিনকে উনি ধমকেছিলেন, আমাকে বলেছে মাধ্যমটা বোঝো না, আগে মাধ্যমটাকে বোঝার চেষ্টা করো, ওটা আমার জায়গা নয়, আমি করব না। তো তারপরে এই ঘটনাটার পরে যেটা হয়েছিল, আমি পরবর্তী যার কাছে সাহস দেখিয়েছিলাম যাওয়ার, তুই পরবর্তী উল্টে যার কাছে গেছিস, সাহস হ্যাঁ, ঠিক আছে, দেখিয়েছিলাম, ঠিক আছে। আর যার কাছে হ্যাঁ, এবার গিয়েছিলাম ঠিক সাহস আছে। হুম, মানে পেয়েছিলাম, তিনি হচ্ছেন গণেশ পাইন। হুম, হুম, অনেকবার বলার পর তো তিনি রাজি হলেন। এবারে রাজি হওয়ার পরে যখন আমি ওনার কাছে পৌঁছলাম, উনি রাজি হয়েছেন, আমি কন্ট্রাক্ট পেপার নিয়ে গিয়েছি, উনি বলছেন আমাকে কি করতেই হবে অনুষ্ঠানটা। আচ্ছা। আমি আসলে না কথাটা বলতে পারি না। ওনার বাড়িতে, ওনার স্টুডিওতে আমি 5-6 দিন গিয়েছিলাম আলোচনা করার জন্য। হুম, তো শেষের দিন যেদিনকে অনুষ্ঠান হলো, সেদিন হুম, ঘন্টার অনুষ্ঠান কিন্তু থাকলেনই। উনি সঙ্গে ওনার স্ত্রীকে নিয়ে এসেছিলেন, মীরা পাইনকে। তিনি পিছনে বসেছিলেন এবং বারবার আমি বলেছিলাম কোনো কথা বলবেন না, কিন্তু আমি পিছন ফিরলেই, কোনো কিছু শেয়ার করার জন্য পিছন ফিরে তাকালেই উনি মুখে হাত দিয়ে বলছেন কথা বল, মানে ইশারায় বলছেন কথা বলছি না। তো সেই যোগাযোগ আমৃত্যু ওনার সঙ্গে ছিল, গণেশ পাইনের সঙ্গে। ওনাকে আমি দুবার আরো পরবর্তীতে সুযোগ পেয়েছি ওনার সাক্ষাৎকার নেওয়ার, এবং হুম, উনি একথা স্বীকার করেছেন, আমি আমার জীবনে কখনো তোমার বয়সী কাউকে সাক্ষাৎকার দিইনি, তার মানে এই নয় আমি তোমাকে সাক্ষাৎকার দিয়ে আমি খুব অস্বস্তি বোধ করেছি। তো এগুলো আমার কাছে অনেক বড় সার্টিফিকেট। এই তুমি আমৃত্যু যখন কথা বললি, যে আমৃত্যু বলতে মনে পড়লো তুই নিজেই জানিয়েছিলি যে আরেকজন মানুষ পরিতোষ সেন, তার সঙ্গে হ্যাঁ, তোর আমৃত্যু সম্পর্ক তার ছিল। সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল, তার সঙ্গে যোগাযোগ হয়েছিল সুপ্রভাত করতে গিয়ে। সুপ্রভাত একটা ব্রেকফাস্ট শো, ডিডি হ্যাঁ। সেভেনে এটা এয়ার হয়েছিল 1999-এ। হুম, 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 তো আমি একজন উপস্থাপক হিসেবে যুক্ত হয়েছিলাম, যা ওখানে যোগ দিয়েছিলাম। পরিতোষ হুম, সেন সেখানে সাক্ষাৎকার দেওয়ার জন্য এসেছিলেন, অতিথির আসনে বসবেন। তো উনি আমাকে এসে বললেন, কে আমার উনি এরকম লম্বা, অত বড় একটা পাকা ভুরু, এরকম কানে ঝুলকি এত বড় ঝুলছে, দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে বললেন কে আমার সাক্ষাৎকার নেবে। আমি তো বেশ ছোটখাটো চেহারা, এমনি এইটুকু হাইট, তাকিয়ে আছি। তো আমার সঙ্গে বিকশিত খাট্ট মানুষ, দুজন চুপচাপ এরকম তাকিয়ে বসে আছে। আমি বললাম হুম, আমি, হুম, মানে আমরা, তুমি কি জানো রে আমার সম্পর্কে, কি জানো? কারণ আপনি ছবি আঁকেন, সেটা সবাই জানে। না, আপনি লিখেছেন, কি লিখেছি, কি লেখা পড়েছো আমার? তাই তখন বললাম যে জিন্দাবাহার পড়েছি, আম সুন্দরী অন্যান্য রচনা পড়েছি, আর আলেখ্য মঞ্জরি পড়েছি। যখন আম সুন্দরী অন্যান্য রচনা আর জিন্দাবাহার বলেছি, বললেন পাকা ছেলে। তারপরে যেটা বললেন, যখন আম সুন্দরী অন্যান্য রচনা, এই যখন আলেখ্য মঞ্জরি বললাম, তখন উনি বললেন তোমার তো অনেক বয়সে। আমি বললাম মানে? বললেন এই বইটা, এই লেখাটা আমার জীবনের প্রথম লেখা, তবে প্রথম প্রকাশিত নয়। তা আলেখ্য মঞ্জরি কি তোমার কাছে আছে? বললাম একটা প্রতিলিপি আছে। তা প্রতিলিপির কি প্রতিলিপি হয়? হ্যাঁ হয়। আমি তাহলে ওটি নেব, আমার কাছে নেই। আচ্ছা। তো এরপর এরপর বহুবার যোগাযোগ হয়েছে, বহুবার কথা হয়েছে। আমি ইটিভি চলে গিয়েছি, যখন ইটিভিতে গিয়ে একটা স্পেশাল প্রোগ্রাম করেছিলাম, কারেন্ট অ্যাফেয়ার্স প্রোগ্রামে একটা স্পেশাল এপিসোড ছিল একদিনের, সেটা হচ্ছে সেলফ পোর্ট্রেট নিয়ে। মানে আমার হুম, মনে হুম, হুম, হয়েছিল রেমব্রান্ড, পিকাসো বা মাতিস বা এরকম বিভিন্ন বিদেশি ইউরোপিয়ান শিল্পীরা বা আমেরিকান হুম, শিল্পীরা, তারা যে পরিমাণ আত্মপ্রতিকৃতি এঁকেছেন, কারণ তারা হুম, হুম, নিজেকে উন্মুক্ত করতে চেয়েছেন লোকের কাছে তার প্রতিকৃতির মাধ্যমে। আমাদের শিল্পীরা সেরকম ভাবে আত্মপ্রতিকৃতি কম এঁকেছেন। কোথাও যে হুম, আমাদের পর্দানসীন মানসিকতা, সেই মানসিকতার বশবর্তী হয়ে তারা নিজেকে উন্মুক্ত করতে চাননি, কারণ ক্যানভাসে কাউকে লুকোনো যায় না। আমি যখন সেই বার্তা নিয়ে পৌঁছেছিলাম পরিতোষ সেনের কাছে, উনি বলেছিলেন আমার নিজেকে দেখতে বেশ ভালো লাগে, বেশ একটা অদ্ভুত মজাটা জপাই নিজেকে এদিক ওদিক করে মেকিয়ে চুরিয়ে, তাই আমি ছবি আঁকি। তো সেটা আমার দ্বিতীয় পরিচয়, দ্বিতীয় যোগাযোগ। এরকম অনেকবার যোগাযোগ হয়েছে। মারা যাওয়ার আগের একটা ছোট্ট মজার ঘটনা বলি, মানে অনেকদিন আগেরই ঘটনা সেটা, মারা যাওয়ার আগে বলতে একদম আগে আগে নয়। আহ একটি অনুষ্ঠানে ওনাকে নিয়ে একটি বই প্রকাশিত হবে, ওনার একটা ডকুমেন্টারি প্রকাশিত হবে। বেঙ্গল হুম, চেম্বার হুম, অফ কমার্সে আমি তখন সাংবাদিক হিসেবে কাজ করি। আমি বুম নিয়ে গিয়েছি খবর করতে, ওনাকে সকালবেলা ফোন করেছিলাম যে আপনি কি আসবেন আজকে? না। তাই আমি বললাম কেন? বললাম না, আপনার একটা বই আপনাকে দেওয়ার ছিল। না। বলে উনি ফোনটা রেখে দিলেন। তা আমি তো জানি উনি হুম, আসবেন না। আমি ওটার আলেখ্য মঞ্জরির প্রতিলিপি আর নিয়ে যাইনি।
তো আমি এবারে অনুষ্ঠানে গেছি যখন, তখন উনি আসেননি। সেখানে বইটা রিলিজ হলো, তখনও উনি আসেননি। আমার খুব ইচ্ছে হলো বইটা কিনবো, বইটার অনেক দাম, 4,000 টাকা অর্থমূল্যে খরচ করে কার্ড দিয়ে বইটা কিনে ফেললাম। বইটা কিনে আমি দাঁড়িয়ে আছি, তারপর ডকুমেন্টারিটা দেখানো হবে, ঘর অন্ধকার করা হলো। তার আগে আমি যেহেতু প্রেসের লোক, তাই ডকুমেন্টারিটা একটা কপি আমার কাছে পৌঁছে দেওয়া হলো, তা আমার সেটা হাতে নিয়ে বসে আছি। ডকুমেন্টারিটা দেখানো শেষ হলো, দেখলাম চেয়ারের সামনে মধ্যমণি হয়ে বসে আছেন পরিতোষ সেন। তাহলে কি আপনি যে এখানে, কেন আমার কি আসা বারণ ছিল? না মানে আপনি তো বলেছিলেন আসবেন না। সে কখন বলেছিলাম? সকালে, সন্ধ্যাবেলায় তো বলিনি। তো উনি তখন হ্যাঁ বললাম বইটা আনতাম, তাহলে পরে আনা যাবে, ওই সুতোয় আর একদিন দেখা হবে। ওই অছিলায়, সুতোয় না, সরি, শব্দটা হচ্ছে ওই অছিলায় আর একদিন দেখা হবে। আরেকদিন দেখা হবে। তারপরে আমি বললাম যে একটা কাজ করুন না, বইটা যখন কিনেছি বইটা একটু লিখে দিন তো। কোন বই ঢালেন? সেই বইটি কি তুমি পেয়েছো না কিনেছো? আমি কিনেছি। কেন? এই বইটা আমি তোমাকে দেবো। কারা বিক্রি করেছে তোমাকে বইটা? তাই বলেছি কাউন্টারের লোকদের দেখিয়েছি, ডেকে পাঠিয়েছেন। টাকা ফেরত দাও, আমি বইটি ওকে উপহার দেব। তাই আমি বললাম যে না, আমি আসলে কোনো কথা নয়। এবারে যিনি বিক্রি করেছেন, স্যার কিছু মনে করবেন না, উনি তো কার্ডে কিনেছেন, ক্যাশে কিনলে টাকা ফেরত দিয়ে বই নিতেন, কিন্তু কার্ডে কিনেছেন, আমি ফেরত দিতে পারবো না এটা। তো তখন বললো তাহলে আমিও লিখতে পারবো না, বলে গম্ভীর হয়ে বসে থাকলেন, দিয়ে পা দোলাতে শুরু করলেন। হঠাৎ করে তাকালেন আমার হাতের দিকে, দেখলেন ওই ডকুমেন্টারির সিডিটা রয়েছে, ডিভিডিটা রয়েছে। এটিও কি কিনেছো? আমি বললাম না। খাবলেন, মানে ছিনিয়ে নিলেন পুরো হাতের থেকে, নিয়ে ওর প্যাকেটটা ছিঁড়লেন। ছিঁড়ে নিয়ে উনি নিজে তার ভেতরের ওই খাপটা বের করে ওখানে লিখে দিলেন পরিতোষ সেন। বাহ, সেটি আমার কাছে আজও আছে। তো এভাবে তার সঙ্গে আমৃত্যু যোগাযোগ ছিল। আমি নাটকের প্রসঙ্গটা, তুমি আমাকে অর্ঘ সেনের প্রসঙ্গ বললে, তিনি আমার নাটক তার আগে একটা দাবি আছে, অনেকের একটা দাবি আছে, সেটা হচ্ছে যে সাথী তো বলছেই, সাথী দুটো কথা বলেছে, দুটো দাবির কথা বলেছে, আর তার আগে একটা দাবি পূরণ হোক, হলে দ্বিতীয় দাবিটা সাথী পূর্ণ করবো, আমরা চেষ্টা করছি, আমাদের সময়সীমা দেওয়া আছে। আচ্ছা, আরেকবার আপনাদের বলে দিই, আপনারা আছেন রেডিও ম্যানিয়ায়, আপনাদের চিরপরিচিত সৌমেনের সঙ্গে, আর আজকে বিশেষ অতিথি আমার ছোট্ট ভাইটি সৌগতর সঙ্গে, সৌগত চট্টোপাধ্যায়ের সঙ্গে। সাথী লিখেছিলেন একটু আগে যে একটি কবিতা বল ভাই, এবং বেশ তোর বই এবং মেঘমানবী নিয়ে কিছু বল। আচ্ছা, অলোকদা আবার লিখেছেন, আচ্ছা ঠিক আছে, বলবি না, ঠিক করে দিয়েছে। আচ্ছা, অলোকদার কথা একটু বলে দিই। অলোকদা বলছে সুন্দর লাগছে সৌগত, তুই খুবই স্বতঃস্ফূর্ত, ভেরি গুড। আচ্ছা, ভাস্বতী লিখছে খুব খুব উপভোগ করছি, গল্পে গানে জমজমাট। মহুয়া চক্রবর্তী খুব মনোজ্ঞ অনুষ্ঠান, অনেকটা মিস করলাম, দুজনকে শুভ সন্ধ্যা জানাই। সাথী আবৃত্তি একটা তোমার সঙ্গে, তুমিই বলছি তোমাকে, আমরা দুজনেই চাইছি একটা আবৃত্তি হোক। আর শুভশ্রী রায়, তোমার এত সংগ্রহ কিভাবে রাখো ভাবতেই অবাক লাগে। আমি সেটাই ভাবছি যে কত বড় সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তৈরি করেছে ব্রেনটাকে বা শরীরটাকে। পেছনটা তো আমি দেখতেই পেয়েছি, তোরা জানিস না, আমি একটু আগে ওর সংগ্রহের জায়গাটা একটু দেখেছি। ও আমাকে আরেকটা কথা যেটা বলেছে, সাংঘাতিক ব্যাপার, বেহালাতে প্রায় 3200 থেকে 3300 বই রাখা আছে। তো যাই হোক, সে নয় আরেকদিনের গল্প হবে, আপাতত যেটা চাইছি সেটা একটু হোক। না, এই বই কেনার পেছনে একটা কারণ, বাবা তো কোনোদিন বই কিনে দেয়নি, বলেছিলাম, বলে যে চাকরি করার আগে কোনো বইয়ের দরকার নেই, পড়াশোনার জীবনে শুধু পড়াশোনার বই। তারপর তো ভালো বই শিখিনি তখন, কারণ ভালো বই তো দেখারও সুযোগ হয়নি। যার বাড়িতে যেতাম সৌমেনদা, ধরা যাক কোনো একজন সাহিত্যিকের পেশাগত কারণে বা উন্মেষের তার পিছনে তাকের দিকে তাকিয়ে থাকতাম কি কি বই আছে, সেই বইগুলো কিছু কিছু মনে করে সেই বইগুলো কিনতাম বা জোগাড় করতাম বা লাইব্রেরিতে পড়তাম, পড়ে আবার সেই বইগুলো যেগুলো পছন্দ হতো কিনে কিনে সংগ্রহ করতাম। এই করতে করতে বইয়ের সংখ্যা এত হয়েছে। আর আজকে তো নেশার মতন বই কিনি প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে। আজকে যেরকম খুব মজা হচ্ছিল, একটি মজা মানে নিজেকে বেশ পিঠ চাপড়াচ্ছিলাম, পুরনো বইয়ের দোকান থেকে রুবাইয়া উমার খাইয়াম কিনেছিলাম। হ্যাঁ, তার অনুবাদ। তো সেটা কিনেছিলাম কান্তিচন্দ্র ঘোষের। তো সেটা যে বিখ্যাততম বই এটা জানতাম না। একজন খোঁজ করছেন সে বই, তিনি পাচ্ছেন না এবং কেউই তাকে সহযোগিতা করতে পারছেন না সেই বইটা নিয়ে।
আমি হুম, তখন হুম, পড়তে গিয়ে দেখলাম যে আমি তার ওই কান্তিচন্দ্র ঘোষের সম্পর্কে যখন এতে পড়লাম, চরিতাভিধানে পড়লাম, দেখলাম যে উনি এই আহ, রুবাইয়াতি ওমর খৈয়াম অনুবাদ করেই যশস্বী হয়েছিলেন। তো এরকম ভাবেই ভালো বই দেখে কিনেছিলাম বিদ্যাসাগর নিয়ে একটি বই। সে বইয়েরও লেখক কিন্তু বিদ্যাসাগরকে নিয়ে লিখেই আত্মজীবনী, মানে বিদ্যাসাগরের জীবনী লিখেই যশস্বী হয়েছেন। এরকম ভাবে হুম, বই হুম। অনেক। আহ আচ্ছা, তোর যেটা আবৃত্তিটাকে শুনে নি একবার। একটা মজার কবিতা আবৃত্তি বলি, একটু। বরং অনেক ভারী ভারী হ্যাঁ, কথা বলছি। একদম। নিশ্চয় নিশ্চয়, কাজী মজার নজ- কবিতাই বল। কাজী নজরুল ইসলামের বর প্রার্থনা, পুজোর সময়কার কবিতা, কিন্তু এখনই বলি একটু মজা পাওয়ার হুম, জন্যই। হুম, 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 সবাইকে তুই বর দিলি মা, পাষাণ রাজার ঝি, আমি ভিড় ঠেলে যে যেতে নারী, বর পাবো নাকি? ওই কাঙাল গুলোয় ভাঙা বেড়া কে দেখালো বল, কাছা খুলে ছুটছে যত আকাল হুড়োর দল, দূরের থেকেই বলছি মাগো কান দুটোকে খোল, তুই কি শুনতে পাবি গোমা বাজে যা ঢাক ঢোল, বেশি কিছু চাই নে আমি, চাইবো না কো যাতা, ঘোল ঢালতে পারি যেন মুড়িয়ে দুঃখের মাথা, তোর সিংহিটাকে দেমা ছেড়ে 1 মিনিটের তরে, আমার যত পাওনা দারমা সব কটিয়ে ধরে ঠেসে গোটা কতক করে মেরে আসুক খাবা, মনের সুখে বলবো বাছা হাতি টাকা চাবা, ওই খাঁড়াটা নিয়ে মা তোর করতে পারিস তারা, বাড়িওয়ালা আসবে যখন চাইতে বাড়ি ভাড়া, টাকার তেমন খাঁকতি নেই মা, মাসে 10টি হাজার পাঠিয়ে দিস মা, ভেবে নেব ধন পেয়েছি রাজার, ছেলে আমার হোক মাগো জজ, মেয়ে হোক মা রানী, আমার যত শত্রু মাগো জেলেই টানুক ঘানি, মা রাত্রি যেন কামড়ায় না ছাড় পোকা আর মশা, আর দিনে যেন সইতে না হয় গায়ে মাছির বসা, খাবার কথা বলি যদি ভাববি পেটুক ছেলে, আমি ভাত না খেয়েও থাকতে পারি, পোলাও লুচি পেলে, মাছের মুড়ো, মাংসের ঝোল, 5টা ভাজাভুজি, এই এই দেখো মা, দই সন্দেশ বলেই নিকো বুঝি, দেখলি তো মা, খাওয়ার আমার ইচ্ছেই নেই মোটে, পেটুক বলে কলঙ্ক মোর তবুও গেছে রোটে, কাহা তোকার বেড়াই মাগো হেঁটে হটর হটর, পেট্রোল যাতে খায় না দিবি এমনি একটা মোটর, জানিস তোমার সাধুই আমি হব 2 দিন পরে, তাই একটা কথা বলছি তোকে রাখিস মনে করে, তোর বৌমার বাক্স ভরে দিস মা কিছু গয়না, 5টা লোকে তোর নামে মা মন্দ যেন কয় না, আমিও যুদ্ধ করতে পারি, তোরই তোমার ছেলে, পারি অসুর খেদিয়ে দিতে ভুঁড়ি দিয়ে ঠেলে, বলিস হুম, যদি ল্যাং মেরে মা ফেলেও দিতে পারি, কিন্তু তোকে কাঁদিয়ে মাগো যুদ্ধে যেতে নারী, নাতিপুতি রেখেও মা 100 বছর পরে এই সংসার ছেড়ে না হয় যাব তোরই ঘরে, আরো অনেক চাওয়ার ছিল, দিলাম সেসব ছেড়ে, নয়তো মাগো বলবি ছেলে বড্ড একাল সেরে। তো আমরা তো শুধু চাই ঠাকুরের কাছে গেলে। হুম, ঠিক তাই। আচ্ছা, তোর এই কবিতা শুনে একটা কথা মনে পড়লো। তোর এই কবিতা শুনে একটা কথা মনে পড়লো, একটা জায়গা মনে পড়লো। সেটা হচ্ছে যে, যেমন তুই এই মুহূর্তে পুজোর আবহ না থাকা সত্ত্বেও পুজোর আবহকে তুলে নিয়ে এলি। তা, হুম, কি বলবো, প্রত্যুত্তরে বা আহ, প্রত্যর্পণের ভঙ্গিতে একটা জিনিস খুব হুম, ইচ্ছে করছে তোকে দিতে। সেটা হচ্ছে হেমন্ত বাবুর একটি গান। আহ, হুম, খুব যে শোনা যায় তাও নয়, আবার একদম শোনা যায় না তাও নয়। গানটি হুম, লিখেছিলেন প্রিয়ব্রত এবং সুর করেছিলেন রতু মুখোপাধ্যায়। 1961 সালের একটি গান, খুব ভালো হুম, গান। হঠাৎ করে সেদিন দেবমাল্যর গলায় শুনলাম, মানে এত বাহ, ভালো লাগলো শুনে। আজ মনে হলো, যদিও গানটি যার উদ্দেশ্যে গাওয়া, তিনি তিনি তুমি নও, এটা হান্ড্রেড হুম, হুম, পার্সেন্ট কিন্তু যেহেতু হুম, তুমিও একটা পরিবেশ তৈরি করলে, আমার ইচ্ছে করছে তোমাকে দিয়ে বলার, কি দেখি পাই না ভেবে গো, ওই মেঘের কালো বরণ, নাকি তোমার দুটি কাজল কালো নয়ন, কি ভালো পাই না ভেবে গো, ওই ঝর্ণা ধারার চলন, নাকি তোমার দুটি নূপুর বাজা চরণ। আমার মনে হচ্ছে কি যে দেব বাহ, তোকে আজকে কি আমি। ভালো, কি ভালো গাইলে। কি যে দেব আমি তোকে, তাই ভেবে পাচ্ছি না। গান কিন্তু কবিতার মতো, মানে হুম, আমরা যেভাবে তো জীবন থেকে উঠে আসা স্বরলিপি, তো সেই সেই। ওনার প্রতিটা শব্দই কিন্তু জীবন থেকে উঠে আসা, প্রত্যেকটা কথার মতন প্রত্যেকটা গানের সুর।
আমি যার কথা আরেকবার একটা বলতে চাই, মানে যাদের কথা বললাম যে ঋণ স্বীকার করার কথা, নাটকের প্রসঙ্গে আসি, একটু নাটক করার প্রসঙ্গ। রবীন্দ্রভারতীতে নাটক নিয়ে পড়াশোনা করছি, 25শে বৈশাখের একটি অনুষ্ঠান। সেখানে প্রত্যেকের দায়িত্ব পড়ে, এক একজনের দায়িত্ব পড়ে এক একজন শিল্পীকে বাড়ি থেকে নিয়ে আসা, পৌঁছে দেওয়া, তার সমস্ত দেখভাল করা, আবার তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার। আমার সৌভাগ্য হয়েছিল শাওলিদিকে নিয়ে আসা। শাওলিদি গাড়িতে উঠলেন, জ্যোতিষ রায় রোড থেকে গাড়িতে ওঠার পরে যখন আমরা রাসবিহারীর মোড় ক্রস করছি গাড়িতে, শাওলিদি বললেন, তুমি নাটক নিয়ে পড়াশোনা করো? আমি বলেছি হ্যাঁ। কি কি শিখেছো? আমি বললাম কিছুই না। তখন বললেন মানে? বললাম অনেক ক্লাস হয় না, আমি FM করি, অনেক সময় ক্লাস করতে পারি না, সবকিছু মিলিয়ে কিছুই প্রায় শেখা হয়নি। কার কার ক্লাস পাও? বললাম যোগেশ স্যার খুব ভালো ক্লাস করেন, যোগেশ দত্ত। আমি মানে ওনার কাছে ওনার সান্নিধ্য যেভাবে পেয়েছি আমরা সবাই, মানে আমি একা নয়, আমাদের গোটা ক্লাস মানে অভাবনীয়। কোনোদিন যে অত বড় একজন মহিরুহের মতন মানুষের কাছে শিখছি কোনোদিন মনে হয়নি। তো তখন বললাম যে ওনার ক্লাস পাই, এরকম অনেকের নাম বললাম। শাওলিদি বললেন, রেজোনেন্স কখনো শিখেছো? রেজোনেন্স প্র্যাকটিস করেছো কখনো? আমি তো জানি না যে রেজোনেন্স কি বস্তু, কিভাবে প্র্যাকটিস করতে হয়। আমি বললাম মানে শাওলিদি, আমি অনেক পরে আরেকজনের জীবনে যখন এরকম একটা গল্প শুনেছিলাম, বর্তমানে কবির সুমন চট্টোপাধ্যায়, উনি যখন একটা মানে সাক্ষাৎকারে বলেছিলেন যে উনি বাবা গান করতে গেছেন। আচ্ছা বলে রাখি, বিনয় কৃষ্ণ ঘোষ আমার দাদু, যাকে দাদু বললে সম্বোধন করি বা শ্রদ্ধা করি, দাদুর বন্ধু ছিলেন সুমন চট্টোপাধ্যায়, মানে আজকের কবির সুমনের বাবা। তো সেই তার অনেক কথা আমি আগে শুনেছি দাদুর কাছে। তো যাই হোক, তো তিনি যখন গান গাইতে গেছেন, তো জ্ঞান প্রকাশ ঘোষ বসে আছেন বাড়িতে সুরপেটি নিয়ে, আর কবির সুমন বা সুমন চট্টোপাধ্যায়কে বলছেন, তৎকালীন সুমন চট্টোপাধ্যায়কে বলছেন, বেটা সুর লাগা, সুর লাগা। আমার জীবনে ঠিক এভাবেই মানে আমার কাছে আশীর্বাদের মতন হাজির হয়েছিলেন শাওলিদি। শাওলিদি গাড়ির মধ্যে আমাকে বললেন আমার সঙ্গে গলা মেলা, আমাকে রেজোনেন্স প্র্যাকটিস করা শেখালেন গোটা রাস্তায়। আস্তে আস্তে আমি রবীন্দ্রভারতীতে পৌঁছে দিলাম, জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে পৌঁছে দিয়ে ওনার পেছন পেছনে থাকলাম, ওনার সঙ্গে সঙ্গে থাকলাম। অনুষ্ঠান হওয়ার পর ওনাকে সঙ্গে নিয়ে যখন বাড়িতে পৌঁছলাম, তখন বাকি রেওয়াজ হলো। আমরা একসঙ্গে রেওয়াজ করতে 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 বাড়ি ফিরলাম। সেদিন আমাকে আমি জানি না কি দেখে বলেছিলেন, সেদিনকে আমাকে বললেন, তুই নাটক করতে চাইলে চলে আয়, সুপ্রীতি আছে, ওর সঙ্গে যোগাযোগ কর, আমি বলে রাখবো। আমি পঞ্চম বৈদিকে ঢুকেছিলাম নাটক করতে। তো নাটক করতে ঢুকেছিলাম বললে ভুল হয়, নাটক শিখতে ঢুকেছিলাম। হঠাৎ করে নাটক করার সুযোগ হলো কারণ শুভ্রাদি নাটক ছেড়ে দিলেন। সন্দীপন, অগ্নিমন্থের শুভর চরিত্রে যে অভিনয় করতো সন্দীপনও তার ডাক্তারি পরীক্ষার কারণে নাটকটা ছেড়ে দিল। তো সেই কারণে ওই মুহূর্তে দায়িত্ব এসে পড়লো, আমার বয়সী আর কেউ ওই দলে ছিল না বলে আমার ওপর দায়িত্ব পড়লো শুভ চরিত্রটি অভিনয় করার। আচ্ছা। উল্টো দিকে মায়ের চরিত্রে কে করবেন? শুক্লা, তখন তো শুভ্রাদিও নেই, বিজয়া দিয়ে এলো, বিজয়া বন্দ্যোপাধ্যায়। কিছুদিন চেষ্টা হওয়ালো, কিন্তু তিনি ভালো পারলেও তার হাইট এবং আমার হাইট দিয়ে মা ছেলে মনে হচ্ছিল না বলে বাদ পড়লেন। হাতে আর 7 দিন সময়, 9 দিনের আমাদের মানে যখন শুভ্রাদিরা ছেড়ে গেছেন, নাটকটা করবেন না বলেছেন, তার 9 দিনের মাথায় মানে আমার প্রথম মঞ্চায়নের মানে দিন। 2 দিন বেরিয়ে গেল এই করতে করতে, হাতে 7 দিন। দেখলাম চৈতিদি একদিন এসে বসে আছে, চৈতি ঘোষাল মহলা কক্ষে বসে আছে। চৈতিদির সঙ্গে পরিচয় হলো। চৈতিদি আমার মায়ের চরিত্রে অভিনয়। মঞ্চে দাঁড়িয়ে চোখটা কোথায় থাকবে এটা আমি জানতাম না, জানার কথাও ছিল না, কেউ আমাকে হাতে ধরে শেখায়নি। চৈতিদি, আমরা সেদিন সেই দিনগুলোতে সকালবেলা 9টা থেকে রাত্রি 9টা অব্দি রিহার্সাল দিয়েছি, 7 দিন ওই নাটকটাকে শুধু সড়গড় করার জন্য। তারপর পরপর শো করেছিলাম। তো চৈতিদি আমাকে একদিন মহলা কক্ষে ঢুকে বললেন, চক দিয়ে জানলার রডগুলোর মধ্যে দাগ কেটে দিয়ে বলল যে এই দাগের নিচে চোখ নামাবি না, তাহলে অডিয়েন্সে তোর চোখ বন্ধ মনে হবে। ঠিক একই রকম ভাবে আমি যেভাবে এই মফস্বল থেকে আসা একজন মানুষ, আজও সত্যি ভাবতে পারি না আমি মফস্বলের নাকি আমি এই শহরের। প্রত্যেক মুহূর্তে মনে হয় শহরটা ভালো লাগছে না,
গ্রামটাই ভালো, মফস্বলটাই ভালো। আবার মফস্বলে গেলে মনে হয় শহরে এত কিছু করেছি, এত কিছু সুযোগই তো ওখানে নেই, এই দরাই চলে। ওখানটা মিস করছি আর কি। হ্যাঁ, তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমি যখন চৈতিদির আমাকে যখন দেখিয়ে দিল যেরকম, আমি যেরকম ভাবে অভিনয়ে ওই চোখটার নিচে নামাইনি কোনোদিন, ওই শিক্ষাটা থেকে গেছে। আবার একই রকম ভাবে আরেকজন মফস্বলী মানুষকে, রেডিওর একজন মানুষ রীতাদি, তার সঙ্গে অনুষ্ঠান করার সুবাদে আমি বহু গুণী মানুষের সান্নিধ্য পেয়েছি, বাদল সরকারের মতন মানুষের সান্নিধ্য পেয়েছি। রীতাদির কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি জীবনে কোনোদিন, মানে রীতাদি যদি কোনোদিন চিনতেও না পারেন, আজও চিনতে পারে এমন কথা নয় যে চিনতে পারবেন না। যদি এমন সত্যি কোনো দুর্দিন আসে যে কোনোদিন আমাকে রীতাদি চিনতে না পারেন, আমি সেদিনও রীতাদিকে প্রণাম জানাবো দূর থেকে। কারণ আমার তখন কলকাতা শহরে থাকার জায়গা ছিল না। কারণ তুমি জানো, আলাপন করলে দিনের বেলায় এসে দিনের বেলায় ফেরা যায়, কিন্তু ভোরাই বা আজরাতে করলে দিনের বেলায় এসে দিনের বেলায় ফেরা যায় না, বা রাতের বেলায় এসে ফিরতে হয়, যে কোনো একটা। আমার পক্ষে কল্যাণী শহর থেকে কলকাতায় এসে এই অনুষ্ঠানগুলো করা সম্ভব ছিল না বলে আমি আত্মীয় স্বজনের বাড়িতে থাকতাম। কিন্তু কিছুদিন পরে দেখলাম যে হাওয়া বা পরিবেশ বদল হচ্ছে। আমার মনে হলো যে সৌগত, সময় থাকতে থাকতে কেটে পড়ো, নিজেকে মুক্ত রাখো, সম্পর্ক ঠিক থাকুক। আমি আকাশবাণীকে লিখিতভাবে জানালাম যে আমি আলাপন করব, কিন্তু ভোরাই আজরাতে করতে পারবো না। রীতাদি একদিন আকাশবাণীতে এসে দেখলো যে আমার ভোরাই এবং আজরাতে নেই। রীতাদি বিস্মিত হয়ে সর্বরিদিকে প্রশ্ন করলেন যে এগুলো পরে জেনেছি শোভনদার কাছ থেকে, আমি সেদিন উপস্থিত ছিলাম না। কিন্তু যেটা বলার, আমি সেই বিস্তারিত কথায় যাচ্ছি না। আমি রীতাদির নির্দেশে দীর্ঘ প্রায় 1 বছর সময় রীতাদির সঙ্গে বা রীতাদির সঙ্গ ছাড়া অন্যান্য সহ উপস্থাপক বা অন্যের সহ উপস্থাপক হয়ে আমার যে থাকা, সেই সঙ্গে যখন আমি অনুষ্ঠান করেছি, সেই দিনগুলোতে আমি প্রত্যেকটা দিন রীতাদির বাড়িতে থেকে, রীতাদির নির্দেশ ছিল। এবং আলাপন করে, আজরাতে করে আমি কোনোদিন রাত 12টায় তো ফেরার কথাই ছিল না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেও ফিরতে পারতাম না, কারণ রৌদ্রের মধ্যে আমি কল্যাণী অব্দি আসবো এটা রীতাদি মানতো না। আমি ওখানে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা ওখান থেকে বেরিয়ে আসতাম বাড়িতে। ভোরাইয়ের সময়তেও একই রকম ভাবে আমি, মানে আগের দিন রাত্রিবেলা যে পৌঁছে যেতাম, পরের দিন কিন্তু ভোরাই করলাম, মানে সকাল 7টায় মুক্ত দিনের আলোয় আমি ফিরে গেলাম, এই পারমিশন ছিল না। আমাকে আবার ঘুরে ঢাকুরিয়ায় দত্ত চক্রবর্তীর বাড়িতে ফিরতে হতো। সেখানে আমি খাওয়া দাওয়া করতাম, সেখানে থাকতাম, বিকেল বেলা রোদ পড়লে আমি বেরোতাম। রক্তের সম্পর্কে দিদি না হয়ে এমন অনেক দিদি আমি পেয়েছি, রীতাদি তার মধ্যে একজন। তো আমি সেই কারণে চিরকৃতজ্ঞ রীতাদির কাছে। এটা না হলে আমি হয়তো আমার মানে আজরাতে বা ভোরাই কোনোদিন করার সুযোগ হতো না, বা ওই মানের অনুষ্ঠানগুলো করতে পেরেছি। আমার খুব মানে ক্ষমতা ছিল বা শিক্ষা ছিল বলবো না, কিন্তু ওই অনুষ্ঠানগুলো করার জন্য, এই যে সোমেন এত বই দেখছো, এই বইগুলো কেনা কিন্তু ওই সময়, আমার বই পড়ার অভ্যেস কিন্তু ওই সময়। আকাশবাণী আমাকে নিয়মানুবর্তিতা শিখিয়েছে, আকাশবাণী আমাকে পড়ার অভ্যেস আমার বাড়িয়ে দিয়েছে, আকাশবাণী আমাকে নত হতে শিখিয়েছে, আকাশবাণী আমাকে আরো একটা জিনিস শিখিয়েছে, সেটা নির্লিপ্ত থাকতে শিখিয়েছে। আকাশবাণীর স্টুডিওর সামনে দাঁড়িয়ে থেকে এমন এমন মহিরুহদের ঢুকতে দেখেছি স্টুডিওতে, হয়তো প্রগল্ভতায় গিয়ে কথা বলা বা একটা অটোগ্রাফ নেওয়া বা একটু ঝাঁপিয়ে পড়ে প্রণাম করা, এটা হয়তো মফস্বলীদের, মানে টিপিক্যাল মফস্বলী, আমি মফস্বলী বলে কাউকে ছোট করতে চাই না, আমি একজন মফস্বলী, তো তাদের কিন্তু অভ্যেসের মধ্যে পড়ে, কিন্তু আমি কখনো যাইনি। আমার মনে হচ্ছে কই বাকি রাত্রি তো যাচ্ছে না, আমি দূর থেকে দেখলাম, একটু হাসলাম, তার দিবা তিনি হেসে ঢুকে গেলেন। এরকম অনেক মুহূর্ত পেয়েছে, কিন্তু এই নির্লিপ্ত হতেও শিখিয়েছে। আকাশবাণীর কাছ থেকে শিক্ষা অনেক, আকাশবাণী অনেক কিছু শিখিয়েছে। প্রচুর। আচ্ছা, এরপরে সময় প্রায় শেষ হয়ে আসছে, আমি তোকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোর শেষটা তুই একটা কাজ দিয়ে করবি, সেটা হচ্ছে যে ঢাকায় বঙ্গবন্ধুকে নিয়ে তোর যে কাজটা চলছে, সেটা একটু বলিস আমাদেরকে, আমাদের সঙ্গে একটু ভাগ করে নিস। আর শেষ করার আগে তোকে বলে দিই, তোর গলায় আরো 4 কলি শুনতে শুনতে আজকের মতো অনুষ্ঠান শেষ করবো আর কি, এটা তোকে আগের থেকে জানিয়ে রাখলাম। বেশ, ঠিক আছে। আমি তোমাকে আরেকটু ছোট্ট আগে থেকে শুরু করি, কারণ এটাকে যদি গবেষণা বলি তাহলে খুব বাড়াবাড়ি হবে। গবেষণা করার মতন শিক্ষা আমার নেই, আমি চেষ্টা করছি, খোঁজার চেষ্টা করছি। আমার মনে হয়েছে বঙ্গবন্ধু কলকাতা শহরে ছিলেন দীর্ঘদিন,
এবং তার রাজনৈতিক উত্থান বা রাজনৈতিক প্রজ্ঞা বা রাজনৈতিক শিক্ষা, এই সমস্ত কিছু এই শহরে, শুধু এই শহর নয়, এই শহরের মানুষগুলোকে মানে মহিরুহ যারা, কিংবদন্তি মানুষ যারা বা মহান ব্যক্তিত্ব যারা, তাদের সান্নিধ্যে বা তাদেরকে জেনে তিনি নিজেকে বদলেছেন ক্রমাগত। এবং আমার এই কথার সঙ্গে বাংলাদেশের সিপিবি অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, তার যিনি সভাপতি, তিনিও একই সুরে কথা বলেছিলেন যে যে বঙ্গবন্ধু 1941 সালে কলকাতা শহরে এসেছিলেন, আর যে বঙ্গবন্ধু 1947 সালে কলকাতা ছেড়ে চলে গিয়েছিলেন 47 সালের শেষের দিকে, দেশ স্বাধীন হওয়ার মাস দুই পরে, এই দুই বঙ্গবন্ধু এক ছিলেন না। হ্যাঁ, নিশ্চিত করে এক ছিলেন না। এই মাঝে এই কলকাতা শহর, এই কলকাতা শহরের অনেক কিছু তাকে অনেকভাবে বদলে দিয়েছে, তার মধ্যে অনেক রকম ভাবে পরিণত বোধ তৈরি করে দিয়েছে। সেই কাজটাকেই করার চেষ্টা করছি আমার সময়সীমা আরো একটু আগে থেকে। প্রথম যবে কলকাতা শহরে পা রাখলেন আর শেষ যবে কলকাতা শহরে পা রেখেছিলেন, আমার এই সময়সীমাটাই দীর্ঘ সময়। 1934-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম এসেছিলেন কলকাতা শহরে চিকিৎসার জন্য। আচ্ছা তার আচ্ছা দৃষ্টি ফিরেছিল, তার কিন্তু চোখ যাওয়ার পথে ছিল, মানে তার বেরি বেরি হয়েছিল এবং আচ্ছা গ্লুকোমার স্তর, চোখটা আর বেশি দিন বাঁচানো যেত না ঠিক সময় মতন অপারেশন না হলে। টি আহমেদ কলকাতার শহরে তিনি অপারেশন করে তার চোখের দৃষ্টি ফিরিয়ে দেন। এবং ওই যে চশমা, সেই চশমা কিন্তু ওই বয়স থেকে কলকাতা শহরের দান, এই চশমা, সেই চশমা আচ্ছা আজীবন বহন করেছেন। আচ্ছা এইটা 1934। এরপরে এসেছেন 1936-এ আবার চিকিৎসার জন্য, 1941-এ পড়ার জন্য, 1954-তে তখন অন্তর্বর্তী সরকার, যুক্তফ্রন্টের সরকার, সেই সময় কলকাতা শহরে এসেছেন বেশ কয়েকবার। এবং সবার শেষে যখন রাষ্ট্রপ্রধান হলেন, কলকাতা শহরে তাকে সম্বর্ধনা দেওয়া হলো, সেই বিশাল ঐতিহাসিক সম্বর্ধনা, যেটা আমি শুধু শুনেছি বা পড়েছি বা আজকে আরো বেশি করে পড়েছি আহ এই সময়টাকে জানার জন্য। কারণ যে সময় এটা হয়েছিল 1972 সাল, তখন আমার জন্ম হয়নি। 72 সালের ফেব্রুয়ারি মাসের 8 তারিখ তিনি শেষ কলকাতায় পা রেখেছিলেন। 8 তারিখ সকালে তিনি কলকাতা শহর থেকে যান। তারপরে কলকাতা শহরে বা পশ্চিম বাংলায় কখনো আসেননি। 1975-এ তার প্রয়াণ ঘটে। আমরা জানি সেই শোকের, সেই 15 দিনকে আমরা আনন্দ করি, সেদিনকে বাংলাদেশ কাঁদে, তাদের শাহাদাত দিবস, শোকের দিন তাদের কাছে। তো আমি এই পুরো সময়টা নিয়ে একটা খোঁজার চেষ্টা করে চলেছি। আশা করছি কাজটা এখনো পর্যন্ত যা যা পেয়েছি সেই অনুযায়ী শেষের পথে। হয়তো পরে আরো কিছু পেতে পারি বা না পেতে পারি, তবে যা যা পেয়েছি বই পড়ে তার থেকে আরো অনেক কিছু বেশি পেয়েছি, এটুকু বলতে পারি খুঁজতে গিয়ে। এই নেশাটা তৈরি হয়েছিল তার আগে। আমি কয়েক বছর আগে রাষ্ট্রপতি ভবনে একটি মিউজিয়াম তৈরি হয়, যেটা স্বাধীনতা যুদ্ধের ওপর তৈরি হওয়া। মিউজিয়ামে কলকাতা শহরের সুরাজ স্মৃতি সদন থেকে অনেকগুলো গান গেছে। এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবনে কেউ গেলে স্বাধীনতা দিবসের উদ্দেশ্যে উৎসর্গীকৃত যে মিউজিয়ামটি, সেটা দেখতে গেলে কেউ ঢোকার একটি যন্ত্র পাবেন, যেখানে দেশাত্মবোধক গান এবং জাতীয় সঙ্গীত, এটা বিভিন্ন রকমের জাতীয় সঙ্গীত শুনতে পাওয়া যাবে সেই মেশিনটায়, হেডফোনটা কানে নিলে। তার নিচে পড়ে দেখবেন সৌজন্যে আকাশবাণী দিল্লি, অল ইন্ডিয়া রেডিও দিল্লি এবং সুরাজ স্মৃতি সদন কলকাতা। সুরাজ স্মৃতি সদনের থেকে 65টা গান নিয়ে আমি যে ঘরে আজকে এই মুহূর্তে বসে আছি, এই ঘরে বসেই 65টা রাত্রির জেগেছি আমি। কারণ এই গানগুলো বাইরে কোথাও দিলে চুরি হবে, কারণ আমাদের জাতীয় সঙ্গীত 13 রকম সুরে গাওয়া হয়েছে তার সংগ্রহে যেটা আছে। সেই 13 রকম সুরের রেকর্ড আমি রেকর্ড করে নিয়ে এসে তার কোয়ালিটি, তার গুণমান উন্নত করার কাজটা আমি করেছিলাম বাড়িতে বসে। যেহেতু আমার কোনো স্টুডিও নয়, সেহেতু গোটা শহর মানে শান্ত না হলে, স্তব্ধ না হলে আমি সে কাজ করতে পারতাম না। তাই প্রত্যেকদিন রাত্রিবেলা খাওয়ার পরে বসতাম, কোনোদিন রাত 3টে, কোনোদিন 4টে, কোনোদিন ভোর হয়ে যেত, একটা করে গান শেষ করতাম। এইভাবে 60-65 রাত্রির জেগে আমি সেই গানগুলো শেষ করি। সেখান থেকে 50টা গান জায়গা পেয়েছে আজকে ওই আর্কাইভে, এবং আমি নিমন্ত্রিত ছিলাম সেই অনুষ্ঠানে, গিয়েছিলাম রাষ্ট্রপতি ভবনে। আর তার আগে একটি কাজ করেছি, যদি সেটা করেছি বলবো না, আমার সম্পূর্ণতা পায়নি কাজটা নিজের হিসেবে। আমি সিনিয়র ফেলোশিপ নিয়ে মিনিস্ট্রি অফ কালচারের, ইন্ডিয়ান মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কালচারের সিনিয়র ফেলোশিপ নিয়ে আমাদের লোকনাট্য, লুপ্তপ্রায় লোকনাট্য নিয়ে একটা কাজ করেছি।
তবে সময়ের তাগাদায় সেটা যে খুব আমার মনের মতন করে করতে পেরেছি এমনটা নয়। সেটা করার এখনো ইচ্ছে আছে, নতুন করে নিজের উদ্যোগে করব। তবে নিয়ম অনুসারে সেখানে সব পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই কাজটাও সম্পূর্ণ করেছি। তো এইভাবেই কিছু কাজ করার চেষ্টা করছি। আহ কোনো কিছু না সৌমেনদা, জীবনে একটা জিনিস চেয়েছিলাম, সংস্কৃতিকে ছুঁয়ে থাকবো, শিল্পকে ছুঁয়ে থাকবো, একদম তাই, সেটুকুই ঠিক করছি। তাই, ঠিক আর তাই, কিছু ঠিক করার তাই, কোনো শক্তি আমার নেই, ঠিক তাই। তো এটুকুই বলার। একদম একদম ঠিক তাই। তো আপনাদের যারা আমাদের সঙ্গে রইলেন এতক্ষণ ধরে, আজকে সৌগতকে নিয়ে আসার উদ্দেশ্যটা বুঝতে পারলেন তো? যে একটা ছোট ভাই হয়ে, আমার থেকে অনেকটাই ছোট, কিন্তু ওর সংগ্রহে বা ওর জায়গাতে, ওর মেধাতে, মনীষাতে বা কোনো বিশেষ জায়গাতে এমন অনেক মণিমাণিক্য লুকিয়ে আছে, যে মণিমাণিক্যের কথা আজকে বাধ্য হয়ে আপনাদের সামনে আমি ওকে বলেছিলাম। ও খুব লজ্জা পাচ্ছিল নিজের সম্পর্কে কিছু বলতে গিয়ে, এবং খুব জড়সড় হয়ে যাচ্ছিল যে সৌমেনদা আমি কি বলবো। তা আমি আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে না, এটা আজকে সৌমেনদা সৌগত, বলি, আজকে থামিয়ে সৌগত, তোমাকে একটু, না আমি হ্যাঁ না, তোমাকে কারণ থামিয়ে বলি যে খুব বেশি কিছু আমার তো কিছু করার নেই, আমি কিছু করিনি, আমি শুধু হুম আমার কপাল গুনে আমি এই সমস্ত সান্নিধ্য পেয়েছি, এর হুম বেশি হুম কিছু হুম, করতে পারি। আর দ্বিতীয় বিষয়, আমি মনে করি আমাদের জেনারেশনের হয়তো আমরাই শেষ জেনারেশন যারা এই হুম রকম হুম, মহিরুহ সান্নিধ্য পাওয়ার সুযোগ আমাদের সামনে ছিল। একদম ঠিক আমাদের তাই, ঠিক। খুব কষ্ট হয় যে ওরা এমন কোনো মানুষকে আদৌ পাবে কিনা, পাবে এমন কোনো কিনা। মানুষ কজন আছেন হাতে গোনা। আহ সেটা সত্যি আমার খুব ওদেরকে দেখলে মনে হয় যে ওরা ভীষণ গরিব এদিকটা দিয়ে। আমি এই সান্নিধ্যগুলো পেয়েছি, তাও তো অনেকের কথা বলা হলো না, বলতে পারলাম না। একদম তাই, বলতে পারা গেল না। মুক্তিদির সঙ্গে অনুষ্ঠানের কথা বলতে পারিনি, মুক্তিদির সঙ্গে অনুষ্ঠান করতে গিয়ে ঋতু গুহর সঙ্গে পরিচয়, সে এক মজার কাহিনী, সেসবগুলো বলতে পারিনি। আর এরকম অনেক মানুষের কথাই বলা সম্ভব হয়নি আজ। সত্যি তাই, সত্যি তাই। তো যাই হোক, আমাদের অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছে। সৌগতর কাছে যেমন অসাধারণ আবৃত্তি শুনেছি, তো শেষ বেলায় দুকলি গান শুনতে শুনতে আজকের মতো রেডিও ম্যানিয়ার এই 14তম লাইভ, 14তম লাইভ শেষ করব আমরা দুজনে মিলে। অনুষ্ঠান আমি কেবলমাত্র সংযোজনা করছি মাত্র। আপনারা জেনে রাখবেন এই অনুষ্ঠানটা দুজনের মিলিত অনুষ্ঠান, রেডিও ম্যানিয়ার এই সন্ধেগুলো। আজকে ওর বান্টির এই একদম শেষকালে গিয়ে বান্টির কাছ থেকে একটা গান শুনবো। আমার বান্টির কাছ আমি থেকে আর কি। আমি গান বলবো না, আমি উচ্চারণ করার চেষ্টা করছি সুরে, রবি ঠাকুরের একটি গান। হুম হুম। ওগো কাঙাল আমারে কাঙাল করেছ, আরো কি তোমার চাই। ওগো ভিখারি আমার ভিখারি, চলেছ কি কাতর গান গাই। ওগো কাঙাল, প্রতিদিন প্রাতে নব নব ধনে তুষিব তোমারে, সাধ ছিল মনে ভিখারি আমার ভিখারি হায়। পলকে সকলে সপেছি চরণে, আর তো কিছুই নাই। ওগো কাঙাল আমারে কাঙাল করেছ, আরো কি তোমার চাই।
আমি আমারও বুকেরও আঁচল ঘেরিয়া তোমারে পরানুবাস, আমি আমারও গগন শূন্য করেছি তোমার পুরাতে আস। আমি আমারও বুকেরও আঁচল ঘেরিয়া তোমারে পরানুবাস, আমি আমারও ভুবন শূন্য করেছি তোমার পুরাতে আসে। মম প্রাণ মন যৌবন নব করপুট তলে পড়ে আছে তব ভিখারি, আমার ভিখারি হায়। আরো যদি চাও মোরে কিছু দাও, ফিরে আমি দিব তাই। ও গো ভাঙা আমারে কাঙাল করেছো, আরো কি তোমারও চাই। অপূর্ব অপূর্ব। আজ এই কানায় কানায় মানে আমাদের কাঙাল মনটা ভরে উঠলো। আপনারা সকলেই বিভিন্ন প্রতিক্রিয়া মানুষ জানিয়েছে। তো একদম শেষকালে কয়েকটা প্রতিক্রিয়া জানিয়ে দিই। সোনিয়া ব্যানার্জি, কি যে ভালো লাগলো, ভাষায় প্রকাশ করা যায় না। অয়ন্তিকা ঘোষ, সঠিক নির্বাচনে সঙ্গীত সুধা। অমিতাভ সৌগত, এত ভালো গান করে জানতাম না, দারুণ দারুণ। স্বাতি দাস, কি সুন্দর গাইছিস অপূর্ব। অলোকদা, একদম শেষ মন্তব্য। ধন্যবাদ দেবো তোকে সৌমেন, সৌগতর মতো আড়াল খোঁজা গুণী ছেলেটাকে সবার সামনে তুলে প্রণাম নিয়ে ধরবি বলে। প্রণাম হ্যাঁ, নিয়ে অলোক দা, তোমার কাছ থেকে তোমরা অনেক সবাই, শেখা, অনেক সত্যি তাই, তোমরা সবাই, আপনারা সবাই এত সুন্দর করে অনুষ্ঠানে ছিলেন বলে এত অপূর্ব একটি সন্ধ্যা আপনাদের কাছে উপহার দেওয়া গেল। আমাদের দুজনের তরফ থেকে প্রত্যেককে, ইন্দ্রাণী চৌধুরী শেষে লিখেছেন, মুগ্ধতা প্রকাশের ভাষা নেই, অপূর্ব। আপনাদের সকলকে রেডিও ম্যানিয়ার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, সৌগতর পক্ষ থেকে সশ্রদ্ধ নমস্কার ও প্রণাম জানাই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো একদিন এমনই একটা কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে। আর যদি কেউ এই অনুষ্ঠানটার রিপিট দেখতে চান, আরেকবার দেখতে চান, তো আমার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সৌমেন মুখার্জি অফিসিয়াল, সেখানে আপনারা এই অনুষ্ঠানটিকে আবার পাবেন। আপনাদের সকলকে আমাদের দুজনের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম নমস্কার জানিয়ে আজকের মতো রেডিও ম্যানিয়ার এই অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি। নমস্কার।